নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে আমরা আবার চলে এসেছি পাখির পাতায়। আমাদের আজকের অনুষ্ঠান কবিতার মুহূর্ত। পাঁচে পঞ্চভূত, পাঁচজন অতিথিকে আমরা পেয়ে গেছি। কবি শ্যামল ভট্টাচার্য, কবি সমীরণ আচার্য, কবি শক্তি কুম্ভকার, কবি পায়েলি ধর এবং কবি মলয় পাহাড়ি। মলয় এখনো আমাদের মধ্যে কোনো একটা সমস্যার জন্য আসতে পারছেন না। আশা করব আমাদের অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যে আমরা তাকে পেয়ে যাব। আহ প্রতিদিন বলছি সবাইকে, শ্যামল, আহ আমরা যে আড্ডাটা এখানে দিই তাদের তাদের কিন্তু কোনো রকম রিহার্সেল বা এরকম কিচ্ছুটি করি না। আড্ডা কোন দিকে যাবে আমরা এখন কেউ জানি না। তবে এইটুকু জানি যে কবিতা আমরা শুনবো এবং কবিতা নিয়ে নানা রকমের কথাবার্তা হবে, ভুল ভাল কথাবার্তা হবে। আশা করি যারা শ্রোতারা শুনছেন বা দেখছেন তারা আমাদের ভুল ত্রুটি মার্জনা করবেন এবং তারা আমাদের ভুলটা কমেন্ট বক্সে লিখে ঠিক করে দেবেন। আমরা নিজেদেরকে শুধরে নেব, কিন্তু আড্ডা দেবো আমরা। আজকে আড্ডাটা একটু শুরুটা একটু অন্যরকম ভাবে করি। আমি কবি শ্যামল ভট্টাচার্য, শুধু কবি বলা ভুল, ঔপন্যাসিক। তার ইতিমধ্যে তিনখানা উপন্যাস আমরা পেয়ে গেছি। সেই কথায় আসবো পরে শ্যামল, কিন্তু আমি তোমাকে আজকে অনুষ্ঠানের শুরুটা একটু অন্যভাবে করতে বলি। তুমি আমাদের একটা গানের মধ্যে শুরু করো। আমি তোমার মাইকটা অন করে দিই, আহ, বা তুমি অন করে নাও। আমরা তোমার গান শুনি। নমস্কার। উপস্থিত যাদের সঙ্গে আমি বসেছি এই আড্ডায় তাদের সকলকে আমার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তারা তাদের জীবনের অমূল্য সময় আমাকে শেয়ার করতে দিয়েছে। আর যে সমস্ত দর্শক বন্ধুরা চলে এসেছেন কৌতূহলে আগ্রহে, তাদের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা রইল। সুকুমার দা একটা গানের মধ্যে দিয়ে শুরু করতে বলছে। আড্ডা যেহেতু আমাদের প্রধান আকর্ষণ, আমার কথা শোনা যাচ্ছে তো? একদম, তুমি বলে যাও। আচ্ছা, যেহেতু আড্ডাই আমাদের প্রধান আকর্ষণ, খুব কিছু কথা না বলে আমি গানটা তাড়াতাড়ি শেষ করে ফেলি যাতে কথাবার্তা শুরু হতে পারে। সুকুমার দা সকালে গতকাল আমাকে বলেছিল গানের কথা, আমি ভুলে গেছিলাম। কালকে সারাদিন আমি এত ব্যস্ত ছিলাম, সকালবেলা থেকেই একটা গানের সুর আমার মাথার মধ্যে ঘুরছে, আমি বেরোতে পারিনি এখন সেই সুরটা থেকে। সময়টা যদিও একদম বিপরীত সময়, এটা ভৈরবী রাগের উপর গান, সকালে হওয়াটাই বাঞ্ছনীয় ছিল, কিন্তু আমার মাথা থেকে সুরটা বেরোচ্ছে না সকালবেলা থেকে, ওটাই গাইছি। ধ্বনিল ভানু মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দির শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল ভানু মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দির শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে, ধ্বনিল রে, হ্যারো গো অন্তরে অরূপ সুন্দরে, নিখিল সংসারে পরম বন্ধুরে। হ্যারো গো অন্তরে অরূপ সুন্দরে, নিখিল সংসারে পরম বন্ধুরে। এসো আনন্দিত মিলন অঙ্গনে, এসো আনন্দিত মিলন অঙ্গনে, শোভন মঙ্গল সাজে। ধ্বনিল রে, ধ্বনিল রে, ধ্বনিল ভানু মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দির শান্তি সঙ্গীত বাজে। কলুষ কলমশ বিরোধ বিদ্বেষ, কলুষ কলমশ বিরোধ বিদ্বেষ, হোক নির্মল হোক নিঃশেষ,
চিত্তে হোক যত বিঘ্ন অপগত, নিত্য কল্যাণ কাজে। শরতরঙ্গিয়া গাবি হঙ্গম, পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম। শরতরঙ্গিয়া গাবি হঙ্গম, পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম। মৈত্রী বন্ধন পূর্ণ মন্ত্র, মৈত্রী বন্ধন পূর্ণ মন্ত্র, পবিত্র বিশ্ব সমাজে। ধ্বনিল রে, ধ্বনিল রে, ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর, প্রভাত অম্বর মাঝে। দিকে দিগন্তরে ভুবন মন্দির, শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে, ধ্বনিল রে, ধ্বনিল রে, ধ্বনিল রে। বাহ ধন্যবাদ। শ্যামল, তোমার এই গানটা শুনতে শুনতে আমার অযোধ্যা পাহাড়ের কথা মনে পড়ছিল। তুমি সেই 4 চাকা গাড়িতে ড্রাইভারের আসনে বসে আছো, আর আমি উজ্জ্বল সম্ভবত দুজন পিছনে বসে আমরা পলাশ পাহাড়, গাছপালা জঙ্গল আঁকাবাঁকা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে, আর তুমি গলা ঝেড়ে গাড়ি চালাতে চালাতে গান করছো। তো সেইটা আমার খুব মনে পড়লো, এবং ওই মনে পড়া থেকেই আমি তোমাকে গানটা করতে বলেছিলাম। একটু যেন আমরা অযোধ্যা থেকে ঘুরে এলাম। যাই হোক, ওসব আমি অক্ষয় শ্যামল, স্মৃতি, ওসব আর, হ্যাঁ বলো। বলছি ওসব অক্ষয় স্মৃতি, ওসব আর ভোলা যাবে না, ভোলা যাবে না। রয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা মনে পড়লে আমার ওটা মনে পড়ে যায়। তো আমি একটু এখন আসবো সমীরনের কাছে, সমীরন আচার্য। তো আমরা যে সমস্ত বন্ধুদের আজকে পেয়েছি, সমীরনের কথা বলতে গেলে আমার মনে পড়ে যায় সেই মেদিনীপুরের কথা। 2004 সাল, আমরা তখন বিএড করছি, এবং সমীরন তখন ভাড়া বাড়িতে থাকে, একটা টিউশন পড়ায়, চাকরি কিন্তু পাইনি। তো সেই সমীরনের ভাড়া বাড়িতে আমার যখন তখন হানা দিতাম মনে আছে। এবং সমীরনের 1-2 জন বন্ধু ছিল সেখানে, সেই মেসে থাকতো, সেইখানে আমরা আবার সমীরনকে টেনে নিয়ে চলে যেতাম মেসে। সেখানে আমাদের পিকনিক হতো, রাত্রিবেলা ফিস্ট হতো। হ্যাঁ, সে উচ্ছ্বাস ভুলবার নয়। তো মনে পড়ছে এই মেদিনীপুরের এক বাড়িতেই আহ একবার আমি এবং আহ সুদেব বক্সি, আমরা কয়েকজন মিলে সমীরনের প্রথম কাব্যগ্রন্থ আহ আগুনে বিগলিত অহংকার, এই পাণ্ডুলিপিটা আমরা সবাই মিলে একেবারে ছিলাম, মনে পড়ছে সমীরন আশা করি। তো সেই সেই পাণ্ডুলিপিতে অদ্ভুত ভাবে আমরা দেখেছিলাম, এবং সেইভাবে বইটাও হয়। সমীরনের এক একটা কবিতা ছিল, ঠিক আছে, কবিতা, তারপরে যে আর একটা কবিতা হচ্ছে শুরু, সেটা পুরো কন্টিনিউয়েশন, কিন্তু আলাদা একটা কবিতাও বলছি না, কিন্তু একটা কবিতা শেষ হয়ে আরো একটা কবিতা শুরু হচ্ছিল, এরকম একটা তার ব্যাপার ছিল। তো কবিতার কথা যখন আসছি, এই অদ্ভুত বুদ্ধিটি বা এই অদ্ভুত ভাবনাটি বা এই অদ্ভুত তাড়নাটি তুমি কোথা থেকে কিভাবে পেলে, আমি সমীরনের কাছে একটু যেতে চাই, এই নিয়ে একটু শুনি, তারপর তোমার কবিতা শুনবো। মলয় পাহাড়ি ইতিমধ্যে আমাদের মধ্যে যোগ দিয়েছেন, তোমাকে শুভ সন্ধ্যা মলয়। আহ অনেক ধন্যবাদ। হ্যাঁ সুকুমারদা, ঠিক একটু আছে, ডিস্টার্ব হচ্ছিল। হ্যাঁ, সবাইকে, ঠিক আছে, শেষ শেষমেশ পাওয়া সবাইকে গেছে। তবে ধন্যবাদ মলয়কে জানাই। বলি, তোমার যদি ক্যামেরাটা একটু ল্যান্ডস্কেপে করা যায় করে নিলে ভালো হয়। অটো রোটেট করতে হবে কিন্তু, না হলে হবে না। অটো রোটেট একটা অপশন থাকে, সে অটো রোটেটটা করে তারপরে তুমি বাঁকাবে, তাহলে তোমার আসবে। হ্যাঁ, আমার সমীরনের কাছে চলে যায়। হ্যাঁ ঠিক আছে, বলো সমীরন। হ্যাঁ, ইতিমধ্যে জানায় সুকুমারদা আমাদের সেই তো আমাদের দর্শক পুরোনো বন্ধুরা দিনের বা কথা সমস্ত আবার। বলো বলো সমীরন। সমীরনের নেটওয়ার্ক সম্ভবত সমস্যা করছে, ওকে আমি স্টিল অবস্থায় দেখতে পাচ্ছি, তোমরা কি অবস্থায় দেখতে পাচ্ছ জানি না। হ্যাঁ সমীরন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। বলো বলো, কি তোমার হয়ে কথা গেছে? বলো। তো অনেক পুরোনো দিনের কথা এবার সব ভেসে উঠছে আর হুম কি। তো হুম যেটা হচ্ছে,
হঠাৎ করে মানে আহ, এমনি যখন সাজানো হচ্ছিল ওই বইটাতে, আহ, এটা কিন্তু প্রত্যেকটা পাতাতেই কিন্তু 14টা করে লাইন আছে। মানে আমার তখন হুম মনে হয়েছিল মানে হঠাৎ করে অদ্ভুত খেয়াল আর কি, যে অন্য ধরনের চতুর্দশপদী যদি করা যায়। হুম এবং সেরকম ভাবে সাজানো হয়েছিল হচ্ছে, অথচ তারা নিজেরা মিশে গিয়ে নতুন ছিল। এবং প্রথমে প্রথমে অনেকে কিন্তু পড়ে বুঝতেও পারেননি যে মাঝখানে যে কবিতাটা শুরু হচ্ছে সেটা ডার্ক লাইনে ছিল, মানে সে কবিতাটা যে শুরু হচ্ছে এরকম একটা ব্যাপার ছিল আর কি। সেরকম কিছু নয়, এটা হয়ে গেছিল এরকম একটা ব্যাপার আর কি। আহ, তো তোমার এক একটা আলাদা কবিতাও সেটা আলাদাভাবে ছিল, এবং সেই কবিতাটা নিয়ে বাকি সব কবিতা মিলেও একটা কবিতা হয়ে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার ছিল সম্ভবত। হ্যাঁ, অবশ্যই অভিনব ব্যাপার ছিল। তো তুমি কবিতা শোনাও সমীরণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না অভিনব নয়, ব্যাপারটা ওরকম একটা একটা খেয়াল হয়েছিল একটা আর কি, যে দুটো কবিতা নিয়ে 14 লাইনের কবিতা। হ্যাঁ, সেটা হয়তো দেখা যাচ্ছে যে আহ, আবার দেখা যাচ্ছে পরের পাতাতে গিয়ে আর একটা মানে কবিতার অংশ বিশেষ আবার সে শুরু হচ্ছে, এরকমও হয়েছে। হুম তো হুম হুম হুম। প্রত্যেকটা পাতাতে 14টা লাইন আছে তারা আর কি। অভিনব আর কিছু নয়, এটা জাস্ট চেষ্টা ছিল ঠিক আর আছে, কি। তুমি কবিতা শোনাও, কবিতা শোনাও। আচ্ছা, আমি নতুন কবিতা শোনাই, মানে রিসেন্ট একদম যে কবিতাগুলো লিখেছি। বেশ। প্রত্যেকটা দিন একটা করে নতুন স্নান, গাছের ছায়া খুলে যতদূর গাছকে আদর করা, সাবান শ্যাম্পু মাখানো, আলো বাতাস, স্পর্শের আড়ালটুকু নিচে নামিয়ে রাখতে হয়। এই স্নানের জল কোনো দেশের বাদল অধিবেশনে বেজে ওঠে। কখন রাতের রেডিও ফুঁড়ে বেরিয়ে পড়ে বাড়িতে বৃষ্টি মোড়া রাত, ছায়াদের স্নান, তবু কথাগুলো খসে পড়ে। পালকের গন্ধ ছিঁড়ে স্নানের কুচি, পাথর কুচি ফুলের বন, এখনো পুকুরের পাড় দেখা যায়। সাঁতরে এপার ওপার করে যাওয়া পুকুরের জল, চোর কাঁটা লেগে থাকে যখন প্যান্টের নিচে। সেই সাঁতার কাটা ছেলেটা আজ কোথাও নেই। স্নানের ছায়া মগের জলে ঝুঁকে ঝুঁকে কার মুখ খোঁজে, কার জল ছিটানো হাত দুখানি দিগন্তে প্রসারিত হতে থাকে। দ্বিতীয় কবিতা। আকাশ বৃষ্টি রোদ বাতাস, এরা তো কারোর বন্ধু, কারোর বাবা মা, ভাই বোন। হাওড়া স্টেশনের ভিড়ের মুখ, হঠাৎ উপচে ওঠা রক্তিম কৃষ্ণচূড়া, এদের কোনোদিন মন খারাপ হয় না? রাগ বিরক্তি ঝগড়াঝাঁটি ঝেঁপে আসে না? মুষলধারে আকাশ ঝর্ণা, বড় বড় স্পিকারওয়ালা বক্সে ছড়িয়ে পড়া গান বাজনার মতো। একটা কথা পেলেই হলো, সকাল সকাল গাছে গাছে ভরে ওঠে ফুল, সবুজ কালো ছায়ায় সারা পথ মাথায় তুলে সে কি নাচন করুন। সেসব কেউ কেন আজকাল দেখতে পায় না। তৃতীয় কবিতা। চারপাশে আলো অন্ধকারের বাইরে বৃষ্টিপাত এসে পড়ে, জানা নেই কেন এত চুপচাপ। ধুয়ে ধুয়ে নামে ফুলের সুগন্ধ, পাতার সবুজাভ কাজ। এভাবে কেউ দাঁড়িয়ে থাকতে পারে হাতে পায়ে
বৃষ্টিপাত বেঁধে, একবার বিদ্যুৎ টহল দিয়ে গেলে দেখা যেত তার কতখানি শিরা ধমনী অর্ধদগ্ধ। 4 নম্বর কবিতা। এই মহাকাশে কে শুনতে চায় প্রচুর নিভৃতি, নারকেল পাতার দেশ ছেড়ে আসা বাতাস ভরপুর সকালের কথা বলে, বুনো ফুলের গন্ধ খেতে আসে, এক নেশাতোর প্রাণীর গা থেকে খুলে পড়ে বিকেল, সন্ধ্যের একটা চটি এখানে তো অন্যটা কোথায় চলে যায়। অন্ধকার হলে বসে ঝাঁকে ঝাঁকে ছায়াছবি, মানুষের সিনেমা দেশান্তর, মাটির সুড়ঙ্গে ইঁদুরের ধানের পাহাড়, সব পেরিয়ে অভিকর্ষের শব্দ, সংলাপ, অগাধ দৃশ্য বসুন্ধরা হলে ভেসে ওঠে। 5 নম্বর কবিতা। ঘুমবাতির দোকানগুলো একটু একটু জেগে ওঠে আলোয়, অন্ধকারে নানা রঙের ঘুমবাতি, তারাবাতিগুলো জ্বলে ওঠার আগে, আলোর ধোঁয়ায় ঝরে যাওয়ার আগে প্রিয় ঘুমবাতি একটু জড়িয়ে ধরতে ইচ্ছে করে। ডান হাতের দীঘল শালবন, বাম হাতের দিনান্তের হালকা গরম দিগন্ত, একবার শিশু কোলে ঝাঁপিয়ে পড়ার অনুশীলনরত, অরণ্য আকাশ সাগর কেউ একজন তো একটু জড়িয়ে ধরতে চায়। শরীর মন এসব আজকাল বেশ একঘেয়ে, বেশি বেশি উচ্চারণ, স্তব্ধতার ছন্দ কেটে কেটে যায়। ঘুমবাতি শহর জানে না, গ্রাম জানে না, মানুষ জানে না, জানোয়ার ছুঁয়ে দেখে না, ঘুমবাতি ঝরে পড়ে ছেলের মাটিতে, নিঃশব্দে হৃৎপিণ্ডের টোনাল কোয়ালিটি বাড়িয়ে তোলে। ব্যাস, এরপরে বাকির কবিতা শুনি। হ্যাঁ, পরে আবার পড়ার এই ব্যাপার হয় পরে তখন। আবার আসবো সমীরণ। খুব ভালো লাগলো তোমার কবিতা, অনেক দিন পর সমীরণের কবিতা শুনলাম। আমি একটু যাচ্ছি মলয়ের কাছে, মলয় পাহাড়ি। তো মলয়ের সঙ্গে আমি মলয়ের কবিতার সঙ্গে আলাপিত আগেই ছিলাম, কিন্তু মুখোমুখি আলাপ হলো আমাদের তাদের সৈকত উৎসব বলে তারা একটা সূচনা করেছেন, বছর 2 হলো বোধহয় মলয়। তো সেখানে গিয়ে মুখোমুখি আলাপ এবং তাদের একটা সাহিত্যের পরিমণ্ডল গড়ে উঠেছে দেখলাম। আমিও আবার সেই মলয়ের যে ভূমি, সেই ভূমিতে, সেটাও আমার আরেক ভূমি, কারণ আমার প্রথম কর্মক্ষেত্র ছিল আবার ওখানে সমুদ্র দীঘার কাছে। তো সেখানে আমি 2002 থেকে 2007 পর্যন্ত ছিলাম, সুতরাং একটা আলাদা রকমের আত্মীয়তা আমার আছেই, টান আছে একটা। তো যাই হোক, সেটা তো অন্য প্রসঙ্গ। মলয়ের কবিতা লেখা শুরু এবং মলয়ের কবিতা লেখার প্রস্তুতি, কিভাবে এগুলো চলে তুমি একটু বলো, তোমার শুরুটা বলে তোমার তোমার লেখালেখি সম্পর্কে ধ্যান ধারণা, কেন লিখছো তুমি, কেন কবিতাই লিখবে, এগুলো একটু শুনি আমরা ছোট্ট করে, তারপর একটা দুটো কবিতা তোমার কাছে শুনবো। মলয়। হ্যাঁ, সুকুমার দা, সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। এমনিতেই তো দেরি হলো আসতে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। আহ, আর আমি আপনাকে একটা মানে আমার কৃতজ্ঞতা জানাই, এই কারণে যে যাদের সাথে আমার আলাপ করালেন না, কেউই আমার পরিচিত নয় আর কি, পূর্ব পরিচিত নয়। গতকাল নামগুলি পাওয়ার পরে আমি দেখছিলাম ফেসবুকে, তো এই আলাপ যে হচ্ছে একে অপরের সাথে, তার জন্য একটা কৃতজ্ঞতা জানিয়ে নিই। আমি 2007-এ 2007-এ আমার একটা গল্পের বই বেশ। বেরায়, প্রথম প্রথম গল্পই লিখতাম আমাদের এখানে, মানে মুগবেড়িয়ায় যেখানে আমি থাকি, মানে যেখান থেকে এখন এই প্রোগ্রামটা হচ্ছে। হুম। আহ, এখানে
সাহিত্য সংস্কৃতি পরিষদ বলে একটা পরিষদ আছে, যেটা মূলত বয়স্ক মানুষজন তারাই পরিচালনা করেন। আর তখন আমরা কিশোর বয়সে এসেছিলাম এবং গল্প দিয়ে শুরু হয়েছিল। 2007-এ আমার শিরোনামে 3টি গল্পের একটি বই বেরায়। তারপরে আমার সঙ্গে বিভিন্ন মানুষের যোগাযোগ, যেমন এই মুহূর্তে আপনাদের সাথে হচ্ছে এরকম। তো অনিল ঘড়াই আমাদের মেদিনীপুরের বিখ্যাত কথা সাহিত্যিক, তিনি আমাদের মুখবেরিয়া বইমেলা উদ্বোধন করতে এসেছিলেন, আমরা যুক্ত ছিলাম সেখানে। অনিলদা বললেন যে সাহিত্যের একটি ক্ষেত্রে নিজের জায়গা ঠিকঠাক করে আরেকটি ক্ষেত্রে যাওয়া বোধহয় উচিত, এটা তার মত ছিল। মানে যদি তুমি গল্পই লিখবে তো গল্পটা মন দিয়ে লেখো, আর না যদি কবিতা লিখবে তো কবিতাটাই মন দিয়ে লেখো। তখন আমি কলেজটা কমপ্লিট করেছি, চাকরির পরীক্ষা দিচ্ছি ইত্যাদি আর কি। তো তারপরে আমার মনে হলো যে কবিতার জায়গাটা আমি একটু ঠিক করি। গল্পটা আস্তে আস্তে কমে গেল এবং কবিতা লিখতে শুরু করলাম। এখনো আমি সেইভাবে গদ্য লিখছি না, কারণ আমার এখনো মনে হচ্ছে যে কবিতার যে জার্নি সেটা এখনো আমার চলছে, সেটা আরো হয়তো কয়েক বছর যাবে। ভবিষ্যতে আবার গদ্য লেখার ইচ্ছে আছে আর কি। বেশ। এটা হচ্ছে আমার শুরুর কথা বললাম। আর সৈকত নিয়ে যে কথা আপনি বললেন, যেখানে আপনাদের পেয়ে আমরা সত্যি আপ্লুত। আহ সৈকতটা আমরা আমার কয়েকজন বন্ধু মিলে করি, এটা হচ্ছে কাঁথি মহকুমা কেন্দ্রিক আমাদেরই আড্ডার পরিষদের একটি জায়গা। এখানে কি হয়, আহ কাঁথি মহকুমার কিছু তরুণ রয়েছেন, যেমন অঞ্জন দাসের সঙ্গে আপনাদের পরিচয় থাকতে পারে, নাম শুনতে পারেন, বিপ্লব মিয়া, আহ আমাদের সোমনাথ প্রধান, মঞ্জির বাগ এবং দীপঙ্কর গিরি। মোটামুটি এরাই বয়স আমার থেকে 2-4 বছর আগে পরে হবে। তো আমরা একটা চর্চার ক্ষেত্র করেছি এবং মান্থলি, এই লকডাউনের আগে অবধি আমাদের মান্থলি আড্ডা হতো। আর আড্ডার যে ধারাটা বা আড্ডার যে দিকটা, সেইটা ছিল একটু ব্যতিক্রমী। কারণ আমরা খুব একটা প্রশংসা বা একে অপরকে সাধু এইভাবে করতাম না। লেখা নিয়ে আলোচনা হতো, অগ্রজদের লেখা, সমসাময়িক প্রায় যাদের আমরা পেয়েছি অনেকেরই লেখা আমরা নিজেদের লেখার পাশাপাশি পড়াশোনা করি। এবং আমাদের ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয়েছে যে কবিতা লিখতে এসে তো বিরাট কিছু মহৎ কাজ করে ফেলিনি। কারণ অনেক মানুষ আছেন যারা আমাদের মতো বিশ্বে, এই তৃতীয় বিশ্বের দেশে, যাদের কবিতা না লিখে, কবিতা না পড়েই বেশ চলে যায় এবং তারা ভালো থাকেন। আমি কবিতা লিখি কারণ আমি মনে করি যে আমার মধ্যে এই কবিতা লেখার মাধ্যমে অন্যান্য যে শিল্প রীতিগুলো রয়েছে তার সঙ্গে সংযোগ করা যায়। আমি কবিতা লেখার মাধ্যমে ধ্রুপদী সাহিত্য এবং ধ্রুপদী সঙ্গীতের কাছে পৌঁছে যাই কবিতা লেখার মাধ্যমে। আর কবিতা লিখি কারণ এটা পারি, মানে নিজেকে প্রকাশ করতে এভাবেই পারি। আপনাদের মতো বন্ধু পাওয়ার লোভে সেটা প্রকাশ করি তো এখান থেকেই। কারণ কবিতা দিয়ে বিরাট কিছু বিপ্লব আসবে আমাদের এই সময়ে, এই প্রত্যাশা শুরুর দিকে হয়তো ছিল, 2007-এ ছিল, কিন্তু 2020-তে দাঁড়িয়ে আর করি না। কারণ এটা আমি বুঝেছি, তাই যদি হতো তাহলে এই সময়টা সেটা কিন্তু আমরা দেখতাম না। কারণ আমাদের সংবিধান আমাদের যে পথে চালিত করে, যে পথে চালিত করার জন্য বলেছে, সে পথে আমরা চালিত হচ্ছি না। কারণ আমরা সংবিধানকেই শ্রদ্ধা করতে শিখিনি। যদি কবিতা লিখে সমাজ পরিবর্তন করা যেত, তাহলে রবীন্দ্রনাথের পরে রবীন্দ্রনাথের কবিতা শুনেই আমরা পরিবর্তিত হয়ে যেতাম, মানুষজন পরিবর্তিত হয়ে যেত। তারপর সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা থেকেও মানুষ পরিবর্তিত হতো, বীরেন্দ্র চট্টোপাধ্যায় থেকে পরিবর্তিত হতো। অতটা প্রত্যাশা আমার আর নেই আর কি, এটা একটু হতাশাজনক হলেও তাই। কিন্তু আমি মনে করি যেটা, যে আমার শিল্পের সঙ্গে সংযোগ এই এই অক্ষরের মাধ্যমেই হয়। তার জন্যই কবিতা লেখা আছে। বেশ। আমার মলয়ের কাছে আসবো, পরে কবিতা শুনবো মলয়ের। এখন মলয়ের কথা শুনেই আমরা একটু ক্ষান্ত হলাম। মলয়, আমরা তোমার কবিতা একটু পরে শুনছি। তবে মলয়ের কথা ধরে আমি কয়েকটা কথা আমার খুব বলার ইচ্ছে জাগছে, যেহেতু আড্ডা, শুধুমাত্র সঞ্চালক হিসেবেই আমি নিজেকে কেন সীমাবদ্ধ রাখবো, আমি নিজেই নিজের দায়িত্ব নিয়ে বলি। সেটা হচ্ছে সত্যিই তো, মানে কবিতা লিখে কি হবে?
কবিতা লিখে মনে হচ্ছে মলয়ের লেখালেখির শুরুটা অনেকটা যে কবিতা লিখে কিছু একটা হতে পারে তোমার মনে হয়েছিল, পরিবর্তনের কথা হয়তো তুমি ভেবেছিলে। এটা মনে হয় সম্ভব নয়, কারণ কবিতা লেখা কিছু পরিবর্তন হবে এই আশায় কবিতা আমরা কি লিখবো আমি জানি না। আমার এই আলোচনাটা তুমি জাগিয়ে দিয়ে গেলে এই নিয়ে আমরা আলোচনায় যাব। কারণ আলোচনা এইভাবেই এক একজনের কথা থেকে উঠে আসে প্রতি সপ্তাহে আমাদের, এবং সেইগুলো নিয়ে আমরা আলোচনা করি হঠাৎ করে। তো আমি মলয়ের কাছে কবিতা শুনবো একটু পরে, তার আগে আমি যাচ্ছি একটু পায়েলের কাছে। পাইলি, তোমাকে আমি দেখে আমার যেটুকু মনে হচ্ছে তুমি খুব একটু আড়ষ্ট হয়ে বসে আছো। কেন মনে হচ্ছে জানি না, আমার ভুল হলে তুমি আমাকে সংশোধন করে দিও, বা দর্শকরা আমাকে তোমাকে একটু আড়ষ্ট লাগছে। কিন্তু যেটুকু তোমাকে দেখেছি তোমার পোস্ট টোস্ট, এত আড়ষ্ট তো তুমি নও। তোমার কথা বলতে গেলে আমার মনে পড়ে আমার তোমার সঙ্গে যেভাবে আলাপ, সেটা হচ্ছে আমি সেই একটা পলাশ টলাশের ছবি দিয়েছিলাম, এবং তুমি আমাকে হঠাৎ ইনবক্স এসে জানালে যে পুরুলিয়া আমার নিজের বাড়ি বা নিজের গ্রাম। এইভাবে তো যেহেতু পুরুলিয়া, তোমার সাথে একটা বন্ধুত্ব গড়ে উঠলো, এবং তোমার কবিতা আমি তারপরে পড়তে শুরু করি, এবং দেখি তোমার একটা ব্যাপার, কবিতার মধ্যে অদ্ভুত ছন্দটা তোমার কিন্তু খুব বেশ সুন্দরভাবে কবিতার সঙ্গে মিশে রয়েছে আর কি। তো তার জন্য আমি একটু প্রসঙ্গ একটু অন্যদিকে চলে যাই। তো তুমি কবিতায় ছন্দ কিভাবে শিখলে, বা ছন্দ কবিতায় কতখানি দরকার, যদি একটু আলাদা প্রসঙ্গ মনে হবে, কারণ কথা সূত্র ধরেই আমি শুধু আসছি না। আমি তোমার মাইকটাকে আগে অন করে দিলাম, বলো তুমি। উপস্থিত সকলকে আমার নান্দনিক শুভময়তা। আমি প্রথমে সুকুমারদার একটি কথার জবাব দিয়ে দিই। সেটা হলো, সুকুমারদা বলছিল যে আমার সাথে, মানে আমার স্বভাবগত চরিত্র যা, তার সাথে আজকে বড় আড়ষ্ট দেখাচ্ছে আমাকে। একেবারেই তা নয় সুকুমারদা। এখানে আমার অগ্রজ যারা আছেন, কারোর সাথেই প্রায় আমার মানে আলাপ বা পরিচয় আলাপ নেই। কোনোটাই ঘটেনি, এবং এ- আজকেই এ- আলাপ নেই, এবং আজকেই সর্বপ্রথম। একমাত্র মলয়দার কবিতা আমি কিছু কিছু পড়েছি বিভিন্ন পত্রিকায়, বা মলয়দার কবিতার সাথে আমি খানিকটা পরিচিত, কিন্তু বাকি অনেকের সাথেই আমার ব্যক্তিগতভাবে বা অক্ষরগতভাবে কোনো আলাপ নেই। ফলে কি বলে পায়েলি উঠতে হবে কিংবা কি বলা যাবে না, হ্যাঁ, সেটা হ্যাঁ, ভাবছিলাম বসে। হ্যাঁ পায়েলি, মানে বলি তোমাকে, তুমি একটু আসতে দেরি করেছো, তার আগে আমরা একটু আলাপটা সেরে নিয়েছিলাম। যাই হোক, এই আড়ষ্টতা এবার তুমি কাটিয়ে ওঠো এবং আচ্ছা, তুমি তোমার কথা বলো। হ্যাঁ, আমি এইবার আমার কাছে যে প্রশ্নটা এলো সেটা। হ্যাঁ, ছন্দ, কবিতার ছন্দ। হ্যালো, হ্যাঁ বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে। আমার কাছে যে প্রশ্নটা এলো যে কবিতায় ছন্দ বা ছন্দের কবিতা, বা কবিতায় ছন্দ কতটা জরুরি। এইবার বিষয়টা হচ্ছে, আমি যেই ছন্দটা প্রয়োগ করি, মানে তুমি যেই কবিতা পড়েছো, বা আমার আর পাঠকেরা যা কবিতা পড়েছেন, সেখান থেকে যে ছন্দটা আসে সেটা আহ স্বভাবজাত ভাবেই আসে। এমন নয় যে একটা কবিতা লিখতে বসে আমি ছন্দটা নিয়ে অতিমাত্রায় ভাবিত হই, যে আমাকে এই কবিতাটা এই ছন্দেই ফেলতে হবে, বা এই ছন্দ থেকে ছন্দচ্যুতি ঘটলে আমার কবিতাটা গেল গেল রস তুলবে, মানে এইরকম কোনো বিষয় নেই। আবার আরেকটা বিষয় আছে, প্রত্যেকটা আমরা যে কবিতা বলি, সেই গদ্য কবিতার ক্ষেত্রে আমরা দেখেছি গদ্য কবিতাও বিশেষ একটা ছন্দ রীতি, আমরা যে খুব সচেতন ভাবে সেটা প্রয়োগ করতে বসি প্রত্যেক কবি। কারণ কবিতা তো আহ মানে নিজস্ব খেয়ালে নিজস্ব নিয়মে বয়ে যাওয়া একটি ব্যাপার। আমার ভাষায় আমি বলি, সিলিং আর শয্যার মধ্যবর্তী যে ফাঁক, মানে সারা দিন শেষে সিলিং এবং শয্যার মধ্যবর্তী যে ফাঁক, সেই ফাঁকের মাঝখানে যে নিরন্তর আমিটা বয়ে যাচ্ছে, সেই আমিগুলোকে শব্দতে গেঁথে বোধহয় আমরা আমাদের কাছেই ফিরি কবিতায়। তো যখন একটা একটা নদীর বহমানতায় আমরা নিজেদের কাছেই নিজেরা ফিরছি দিন শেষে, সেই সময় আমরা কোথাও একটা চপল, আমরা সেই সময় কিন্তু খুব মাথা খাটিয়ে ছন্দেই ফেলবো, ছন্দেই ফেলতে হবে, বা ছন্দচ্যুতি ঘটলে আমি বিশাল অবক্ষয়ে চলে গেলাম, সেই রকম কোনো ব্যাপার নেই। আমার কবিতায় যে ছন্দটা মানে চলে আসে সেটা সাবলীল ভাবেই। আবার এরকমও আছে, হয়তো গদ্য কবিতা আছে কিছু আমার, সেই গদ্য কবিতা হয়তো দেখা গেল কোথাও ইচ্ছাকৃতই ছন্দ ভাঙা হয়েছে। তবে আমার মনে হয় কবিতা লিখতে গেলেই ছন্দের দরকার হবেই, এরকম যেরকম নয় তেমনি একটা ছন্দ ভাঙতে গেলে ছন্দ জানাটাও ততটাই জরুরি।
হ্যাঁ, আমার মনে পড়ছে একটা সম্ভবত শক্তি চট্টোপাধ্যায়ের কথা, আমার ভুল হতেও পারে, আমার তবে অনেক আগে পড়েছিলাম যে গড়ার চেয়ে ভাঙা অনেক কারুকার্যময়। তো আমি বিশ্বাস করি আমরা যতক্ষণ পর্যন্ত না ভাঙতে এই গড়তে জানি, আমরা কিন্তু সেটাকে সুনিপুণ ভাবে কখনোই কোনোভাবেই ভাঙতে পারবো না। সুতরাং ছন্দ না জেনে যদি আমি বলি ভেঙে দিলাম, সেটা বলার মতো মনে হয় না কোনো কথা থাকতে পারে। তো সুন্দর বললে একদমই পাইলি। একদমই এই কথাটি মানে এই কথাটি আমার অন্তত তাই মনে হয়। মানে আমি একটা জিনিস জানবো তবেই না, আমি আমি নিজে হস্তশিল্পী, তুমি সেটাও জানো। আমি একটা জিনিস বিভিন্ন রকম ভাবে আঁকি বা বিভিন্ন রকম ভাবে গড়ি। আমি গড়াটা তখনই জানবো যখন আমি জানবো যে মাটির দলাটা ঠিক কতটা জল দিয়ে বা কতটা পোড়ালে সেটা একটা অবয়ব পায়। সেই যে ধারণাটা, সেই ধারণাটা আমাদের মনে হয় সবারই একটু আধটু জানা দরকার। ঠিকই, তারপরে তো কবি বয়ে যায় নিজের নিয়মে। ঠিকই। পাইলি, তুমি কয়েকটি কবিতা শোনাও, আরো অন্যদেরও শুনবো। প্রথমে কম করে শোনাও, পরে আমরা আবার যাব তোমার কাছে। হ্যাঁ। বেশ, আমি প্রথমে একটি কবিতাই শোনাই, যেহেতু কবিকে নিয়েই কথা হলো, কবিদের নিয়ে কথা হচ্ছে এবং সবকিছু নিয়েই আমরা আছি, আড্ডায় আছি। উম বেশ। কবিতাটার নাম নকশি কাঁথা। হুম। সেলাই করে সেলাই করে কপাল জুড়ি, ভ্রষ্ট কবির এর চেয়ে বিশেষ কাজ কিছু নেই। দু চার গন্ডা মানুষ ছিল বন্ধু বেশি, এবং ছিল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখা। তাসের বাড়ি, কলকা শরীর, কি আর বোঝে। দুদশ মানুষ বন্ধু বেশি হারিয়ে গেছে। পথের থেকে যেমন অনেক পথ ভেঙে যায়, জলও যেমন গড়িয়ে যাওয়ার শর্ত মানে, সেই নিয়মেই একক হওয়া, একলা হওয়া। কবির তেমন ঘর থাকে না ভূগোলক, পাড়ের কাছে নদীর যেমন বুক জোড়া টান, ভাঙে এবং জুড়তে জুড়তে ঘাস শুকনো, তেমন কোন ভ্রষ্ট কবির ছন্দে ফেরা কেউ জানে না, বন্ধু কিংবা ছদ্মবেশী। একটাই থাক, আমি আবার পরে পড়ছি, সবাই পড়ে নিক। ঠিক, ঠিক, ঠিক। খুব সুন্দর, খুব সুন্দর কবিতা পড়েছো। আমি এবার যাব আহ ঘটনাক্রমে। সেও আমার শহরেরই বাসিন্দা। পুরুলিয়ায় থাকি আমরা দুজন। সম্ভবত শক্তিরও কোনো একটা গ্রামের দিকে বাড়ি, আমি ভুল বলতে পারি, আমারও একটা গ্রামের দিকে বাড়ি। শক্তিও সম্ভবত জীবন এবং জীবিকার জন্য পুরুলিয়ার একটা শহরে থাকে, এবং আমিও সেটাই থাকি। এবং জানি না কেন শক্তির কবিতা আমার খুব টানে, এবং শক্তির দুটো কবিতার বই আমি হাতের কাছে খুঁজে পেলাম না, বা আজকেও ভাবছিলাম পড়বো। প্রথম কবিতা হচ্ছে ওর ব্রাউন রঙের চাঁদ কবিতার নাম, কবিতা বইয়ের নাম, এবং তারপরেরটা দিগন্ত জুড়ে আমি নির্মোহ হই। অসামান্য কবিতা। আমি লিখতে গিয়েও লেখা হয়ে ওঠেনি আমার, কিন্তু শক্তিকে আজকে সবার সামনেই আমি জানাচ্ছি যে আমার অপার মুগ্ধতা এই দুটো বইয়ের প্রতি। শক্তি, তো আহ আহ, তুমি কেন কবিতা লেখো একটু বলো, ওই প্রসঙ্গ ধরে বলবো। আর তোমার তারপর তুমি কবিতা শোনা। তুমি কেন, তুমি কি জানো তুমি কেন কবিতা লেখো? বলো। হ্যাঁ, আমি খুলে হ্যাঁ, দিয়েছি। সুকুমার দা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা। তো যেটা প্রশ্ন করলেন সুকুমার দা, যে আমি কেন কবিতা লিখি, এটা খুব কঠিন প্রশ্ন। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলুন। হুম হুম। সত্যিও বলুন। হ্যাঁ, তো যেটা বললেন যে কেন কবিতা লিখি, এটা খুব কঠিন প্রশ্ন। এটা কবিতা লেখার শুরুটা আমার যখন আমি কলেজে পড়ি, তখন থেকেই 2006-07 সেই সময়টা। তো কবিতা ব্যাপারটা মনে হয় যারা লেখে বা লেখালেখি করতে আসে তাদের ভেতরে ছোটবেলা শৈশব থেকেই এটা থাকে। একটা ভাষা খুঁজে নিতে হয় আমাদের। সেই খোঁজটা করতে করতে আমরা সেই ভাষাটা যখন পেয়ে যাই, তখন
আমাদের কাছে লেখাটা ধরা দেয়, কবিতাটা ধরা দেয়। এই খোঁজটা সারা জীবন ধরে একটা কবির চলতে থাকে। এবং আমি জানি না আমি আমার নিজের ভাষা খুঁজে পেয়েছি কিনা। আমি কবিতা নিয়ে বলতে গেলে আমি বেশি কিছু বলতে পারবো না, কেন কবিতা লিখি বা কবিতার কাছ থেকে কি পাবো, এটা পাওয়া বলা খুবই মুশকিল। হ্যাঁ, তো আমি কবিতা নিয়ে বেশি শক্তি, কিছু বলতে। শক্তি আমি তোমাকে দুঃখিত, একটু একটু হুম হুম একটু থামাই। শক্তি, একটা কথা বলো না, কবিতা নিয়ে আমি বেশি কিছু বলতে পারবো না। হুম, আসলে কবিতা নিয়ে এটাই তা বলা আমার কাছে আর কি, যে কবিতা কেন লিখি সেটা নিয়ে বেশি কিছু বলতে পারবো না। এইটা আমার কাছে অনেক বড় একটা বলা, কেন জানি না, কোথাও হয়তো আমার সঙ্গে আমার ইয়েতে হয়তো মিলে যায়, মানে খুব পছন্দের একটা কথা, যে কবিতা কেন লিখি বলতে পারবো না। হ্যাঁ, তুমি তাহলে যখন বলতে পারবে না, তুমি বলা ছেড়ে দাও এবং কবিতা শোনাও। হ্যাঁ, একটা কবিতা আমি শোনাচ্ছি প্রথমে, তারপর কবিতা তুমি সবাই শোনাতে পারবে নিশ্চয়ই, হ্যাঁ, ঠিক আছে। শোনাও। এগুলো সব নতুন লেখা। কবিতাটার নাম ওরা সরে গেছে ক্রমশ গভীর খালের দিকে। জাহাজ নিয়ে আমার কিছু লেখার নেই, কারণ এই বন্দরে কোনোদিন জাহাজ নোঙর করেনি। এখানে খেয়াল খুশি মতো জল বাষ্প হয়ে ভাসে, তরল হয়ে হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকে। জল নিয়েও এত কথা আমার জানার কথা নয়। আমার থেকে ওরা সরে গেছে ক্রমশ গভীর খালের দিকে। এখানে চড়ুইয়ের বাসা দু চারটে দেখা যেত খড়ের চালের ফাঁকে। আমার জানার কথা নয় বাসার ভেতর ডিম কতটা নিরাপদ। শুধু দেখেছি একটা পালক দিনের শেষে হাওয়ায় পাক খেতে খেতে নিচে নেমে আসে। আরেকটা পড়বো কি, মানে সময় হবে? হ্যাঁ, পড়ো, একটা পড়ো। আচ্ছা আচ্ছা, কবিতার নাম জলের বোতলে চেপে দেশ ভেসে চলে গেছে। এই খাল দিয়ে বয়ে যায় আবর্জনার নদী। আমাদের শৈশব মুখবন্ধ পলি ব্যাগে ছুড়ে দেওয়া হয়েছে এখানেই। প্রতিদিন তাকেই খুঁজতে ফিরে ফিরে আসি। এখানেই দেশের জন্ম আমি দেখে নিয়েছি। আবর্জনার নদীতে পোকা হয়ে আমাদের দেশ ভেসে থাকে। সেনারা চাঁদের আলোর নিচে সীমান্ত পাহারা দেয়। তারা জানে না ফেলে দেওয়া জলের বোতলে চেপে দেশ ভেসে চলে গেছে। বাহ, খুব সুন্দর। শক্তি, আমার তোমার কাছে একটু পরে আসছি, আবার কবিতা শুনবো। সময় আমাদের বয়ে যাচ্ছে কেন জানি না। আসলে আমাদের যখন সুখকর সময় কাটাই না, তখন মনে হয় ঘড়ির কাঁটাটা খুব তাড়াতাড়ি ঘুরছে। আদৌ কিন্তু তা নয়, ঘড়ির কাঁটা কিন্তু সমানভাবে ঘুরছে, কিন্তু আমার যে সুখী সময় কাটাচ্ছে এটুকু আমরা বুঝতে পারছি। শ্যামল, শ্যামল, হ্যাঁ বলো। শ্যামল, আমি তোমাকে যে কথা বলবো তার উত্তরে তুমি অনেক কথা বলবে আমার ধারণা। কারণ এই কথাগুলো নিয়ে আমাদের ব্যক্তিগত স্তরে রাত রাত আমরা কাটিয়েছি, দিন তো কাটিয়েইছি, কথা শেষ হয় নাই, কিন্তু অত সময় আমরা তোমাকে দিতে পারবো না আজকে। সংক্ষেপে বলতে বলবো, তবু আমি বলবো, তোমার কাছে কবিতা কম শুনতে চাইছি বা শুনতে চাইছি না, তার একটা বিশেষ কারণ রয়েছে। কারণ তোমার কাছে কথা শুনতে চাই, কারণ তোমার কথাগুলো আমার কাছে অনেক সময় কবিতার মতো মনে হয়। তো আমি তোমার কবিতার চাইতে আমি কথাই শুনতে চাইবো আজকে। আমি শুনতে চাইবো, আমরা যে কবিতা লাইন বা কবিতা লিখি বা কিছু ভাব লিখি, প্রকাশ করি, সেটা কি সত্যি সত্যি আরেকজন মানুষের কাছে কমিউনিকেট করা সম্ভব? যদি না সম্ভব হয়, প্রথমত ওই কমিউনিকেট করার জন্য কি আমরা লিখি, 1 নাম্বার। 2 নাম্বার কি তাহলে শুধু নিজের জন্য লিখি? যদি শুধু নিজের জন্য লিখি তাহলে তো না লিখলেও চলে। জটিল প্রশ্ন মনে হতে পারে, মানে একটা খুব গোলক দাদার মধ্যে আমি বোধহয় মনে হয় ফেলে যাচ্ছি। তো না না একেবারেই। এইগুলো তোমাকে আমি খুব কম সময়ের মধ্যে ক্লিয়ার করতে বলবো। না না একেবারেই। কবিতা লিখে কিছু হবে কি না হবে সেটা অনেক কবে প্রশ্ন, কারণ সেইটা নিয়ে আমি বেশি ভাবিত নয়, কিন্তু মাঝে মধ্যে ভাবনায় আসে, এই যে আমি লিখলাম, কেন লিখলাম, সত্যি সত্যি আমরা কি জানি আমি কেন লিখলাম? উত্তরটা তোমার কাছে চাই। আচ্ছা, এই মলয় কি হ্যাঁ, আমার কথা সবাই শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছে? শুধু বলতে হয়তো পারবেন।
ওই ওই দীঘার যে ছেলেটি, আচ্ছা। মলয় একটু হাত তোলো তো একটু দেখি। হ্যাঁ, ঠিক আছে। ওই ছেলেটির আমার একটা কথা বেশ ভালো লাগলো যে কবিতা লিখি, তার কারণ হচ্ছে কবিতা লিখে আমি বিভিন্ন ধ্রুপদী শিল্পের যে আঙ্গিক, সেই আঙ্গিকগুলোর সঙ্গে যুক্ত হতে পারি। গুড, মানে ওয়েল ফেল্ট। সুকুমার দা, একটাই কথা বলবো যে এই পৃথিবীতে কটা মন? অজস্র মন। আমার মন, তোমার মন, আমরা এখানে যারা একসঙ্গে আছি 5 জনের 5টা মন। এই আড্ডার বাইরে আরো অসংখ্য মন রয়ে গেছে, অসংখ্য মানুষ। আমরা মনে করছি যে প্রত্যেকটি মানুষ একটি আলাদা আলাদা মন। এটা কি মিথ্যে? একেবারেই মিথ্যে। প্রত্যেকটা মনের একটা অন্তর্জগৎ আছে। সেই মনটা যেমন সামাজিকভাবে নির্মিত হয়, তেমন ভাবে তার পরিসরে নিজেদের মতো করে একটা জগৎও প্রত্যেকের থাকে। এখন যে মনটার সামাজিক, মনের যেটুকু অংশ সামাজিক ভাবে নির্মিত হয় সেটুকু কমিউনিকেশনের কোনো বাধা নেই। কিন্তু ওই সামাজিক ভাবে নির্মিত মনের ভিতরে আমার যে নিজস্ব পরিসরটুকু আমি তৈরি করে ফেলেছি, বিভিন্নভাবে তৈরি হয়, সেটা আলোচনায় যাচ্ছি না। তার কোনো যোগাযোগ সম্ভব হয় কিনা আরেকটা মানুষের সঙ্গে, তোমার প্রশ্নটা মূলত এই জায়গায়। এখন কথা হচ্ছে এই যে গোটা পৃথিবী জুড়ে এত অজস্র মন, এটা দারুণ। এই পৃথিবীতে অজস্র মন চতুর্দিকে ছড়িয়ে আছে। সেটা হচ্ছে আমার নিরিখে, তোমার নিরিখে, এখানে যারা আছি আমরা তাদের প্রত্যেকে একে অপরের নিরিখে অজস্র মন আছে। কিন্তু তুমি ভাবো তো, এই জগতের নিরিখে কটা মন আছে? আমি যদি এই পৃথিবীর বাইরে চলে যাই, পৃথিবীর বাইরের একটা ঐশ্বরিক ক্ষমতা প্রাপ্ত হয়ে, যেখান থেকে, যে দূরত্ব থেকে আমি পৃথিবীকে বেছে নিতে পারবো, দেখে নিতে পারবো, বিচার করতে পারবো, আমি সেই জায়গা থেকে যদি পৃথিবীর দিকে তাকাই, তাহলে আমি দেখবো এই পৃথিবীতে একটাই মন আছে, একটি চেতনা আছে, একটি শরীর আছে। অজস্র শরীর, অজস্র শরীর চতুর্দিকে। তুমি একটা দূরত্ব নাও তো, ঈশ্বরের মতো এক দূরত্ব, মনে হবে একটাই শরীর, শুধু স্থানান্তর চলছে, শুধু রূপান্তর চলছে। একটা ঐশ্বরিক দূরত্ব নিয়ে দেখো, গোটা পৃথিবী জুড়ে শুধু একটাই মন, একটিই চেতনা, ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে। যদি তাই হয়, তাহলে যোগাযোগ হবে না কেন? হতে বাধ্য। অর্থাৎ একই সঙ্গে যে আমাদের যোগাযোগ হয় আর যোগাযোগ হয় না, এই দুটোই সত্যি কবিতার ক্ষেত্রে। যোগাযোগ যে হয়, এই যে একটি চেতনা যে ধ্বনিত আর প্রতিধ্বনিত হয়ে চলেছে গোটা বিশ্ব জুড়ে, তার কথা তো মলয় বলে গেল, যে হয় বলি সমস্ত জগৎ জুড়ে একটাই মন এইভাবে ক্রিয়া করে চলেছে বলে সে বিভিন্ন ধ্রুপদী শিল্পের সঙ্গে যুক্ত করতে পারে নিজেকে। ও সেই যুক্ত হতে পারার পরিশীলিত অবস্থার বিভিন্ন পর্যায়ের কথা বলতে চাইছিল, যে কবিতা লিখে ও সেই পর্যায়গুলো একটার পর একটা অতিক্রম করতে পারছে, আরো ভালোভাবে সংযুক্ত হতে পারছে আহ এই বিশ্বজনীন মনের সঙ্গে। এইটাই হচ্ছে মূলত আমার দিক দিয়ে তোমার প্রশ্ন। বাহ, খুব সুন্দর করে বললে, কিন্তু খুব ছোট করে বললে, কারণ এটাকে আবার বাড়িয়ে চললে হয়তো অনেক উদাহরণ তুমি আনতে সেই পরিসর নেই। এটা তো যাই এটা হোক, অনেক। আমরা আবার আসবো তোমার কাছে। আমরা এখন আপাতত আবার চলে যাব সমীরনের কাছে। সমীরন, শ্যামল তুমি মাইকটা একটু অফ করে দিও। সমীরন, তুমি মাইক অন করে বলো, তুমি কবিতা কেন লিখছো? এর উত্তর কি তোমার? কোনো উত্তরই নাই সেরকম ভাবে। ব্যাপারটা হচ্ছে যাই হোক, তবু উম, আমি মানে কি বলবো, মানে, আহ, যা ভাবি তাই লিখি আর কি। ঠিক আছে, কবিতা সেরকম ভাবি না আমি। ঠিক আছে, মানে আহ, এই ছন্দ বা, আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আহ, সেইভাবে আমি কবিতাকে নিয়ে সেভাবে ভাবিও না, মানে সেই রকম চর্চাও আমি করি না। আমি আমার যা মনে হয়, আহ, কখনো আমার মনে হলো যা দেখতে পাই, হ্যাঁ, বা যে ভাবনাগুলো আসছে, তাকে আমি কোথায় রাখবো, মানে এটা আমি আমার নিজের জন্যই করি। মানে কেউ ভাবে ডায়েরি লিখে, কেউ অন্য কোনো মাধ্যম খোঁজে, আমি আমার উপশমটা এইভাবেই খুঁজে পাই। মানে সেইভাবে কোনো কিছুই নয়, মানে কবিতাও যে লিখছি বলে আমি সেটাকে কখনোই নিজেকে আমি মনে করি না। আমার ভাবনাটাকে আমি ধরে রাখতে চাইছি, এবং কিছু কিছু হয়তো কবিতা হয়ে উঠে, সবাই হয়তো বলে, কিন্তু ব্যাপারটা এরকম, মানে ওইরকম সচেতন ভাবে কবিতা লিখবো, কবিতা লিখে এইসব হবে,
কবিতা নিয়ে চর্চা করা, যেটা ছন্দের আমি তো যেমন কিছুই বুঝি না, মানে যখন পড়াশোনা করতাম মানে ওই পাস করার জন্য ছন্দ পড়েছিলাম, তারপরে ছন্দটা ভুলে গেছি। নিজের মতো করে লেখার চেষ্টা করি, হয়তো কিছু পাঠের অভিজ্ঞতা আছে বিভিন্ন কবিদের, সেখান ভাবে আমি কিন্তু ফর্ম বলো, মিটার বলো, বা ফরম্যাট যা কিছু বলো, হ্যাঁ, এগুলো নিয়ে আমি ভাবি না কোনোদিন। আমার এরকমই মনে হয়েছে কিছু ভাবনা এসছে, হ্যাঁ, যেমন থাকে মানুষ, যেমন থাকে সবাই তো ভাবে কিছু না কিছু। আমারও মনে হয়েছে ভাবনাটা আমি কোথায় লিখবো, ঠিক আছে, এবং যে ভাবনাগুলো সামাজিক ভাবে বলতে গেলে লোক পাগল বলবে, ঠিক আছে, তো আমি সেই ভাবনাগুলোকে আমার নিজের কাছেই লিখে রাখা, এবং নিজের মতো করেই পড়ি, নিজের মতো করেই ভালো লাগে, এরকম ব্যাপারটা। বেশ সব দিন বেশ লেখালেখির মধ্যেই আছি, কিন্তু প্রকাশ করার কোনো তাড়না নেই। এবং সেই অর্থে বলতে গেলে সুকুমার দা তুমিও জানো যে আমি কিন্তু মানে সেইভাবে কেউ যুক্তও নেই কারোর সঙ্গে, মানে এরা যে সবাই যে প্রত্যেককে আমার কাছে অচেনা, ঠিক আছে, মানে আমি সেই পুরনো কয়েকজনের সঙ্গে হয়তো যুক্ত আছি, সেভাবে কোনো কবিদের সঙ্গেও যুক্ত নেই, ঠিক আছে, মানে আমি আমার মতো করেই থাকি, কবিতাটা কিন্তু লিখি, মানে মানে আমার ভাবনাটাকে লিখি, মানে সেটা আমার কাছে ভাবনাটাই মুখ্য, না আমি নিজের জন্য লিখি, অতএব আলাদা ভাবে। সমীবন, আমি একটু তোমাকে থামালাম, মানে দুঃখিত। এখান থেকে আসলে আমার প্রশ্ন উঠে গেল, সেই প্রশ্ন আমি দুটো করতে চাই তোমাকে। সেটা এক নাম্বার হচ্ছে যে তুমি বলছো যে আমি নিজে ভাবনাটা লেখার জন্য লিখি, আর কোনো মানে এমনকি তুমি একটা কথা বললে যে সামাজিক ভাবে মানুষেরা হয়তো সেটাকে পাগল ভাববে বা কিছু। আহ, এখান থেকে দুটো দুটো তার দিক আছে। একটা হচ্ছে যে সমাজ কি ভাবছে সেটা তোমার কাছে যায় আসে, আর দুই হচ্ছে যে তুমি লিখে রাখতে চাও, কেন লিখে রাখতে চাও, কি জন্য লিখে, নিজের জন্য লিখে রাখতে চাও। মানে আমি খুব মানে কৌতূহল হলো এগুলো, কিন্তু প্রশ্নগুলো মানে আসছে, ভালো লাগছে আমার, মানে নিজেকে যাচাই করছি, তুমি লিখে কেন রাখতে চাও, কি হবে লিখে রেখে, এটা এই যে শুনতে পাচ্ছো? শ্যামলদা হুম একটা, হ্যাঁ শ্যামলদা একটা কথা বললেন না, হুম যে এই বিশ্বে একটা কানেকশন চলছে, ঠিক আছে, এই হুম যে হুম কোনো হুম ভাবনা, আজকে কোন একটা ভাবনা আমার মনে এলো, কেন এলো, হুম এটা কেন হুম এলো, এটা তো অন্য কারোর কাছেও আসতে পারতো, তাহলে এই ভাবনাটাকে হুম আমার মনে হচ্ছে লিখে রাখি, আর কিছু নয়। মানে হয়তো দেখা যায় এমন 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 লাইন এসছে, হয়তো দেখা যায় আমি কিন্তু মানে খুব মানে যখন কবিতা যখন লিখতে বসি, আগে একটা কবিতা 18-20 লাইন 22 লাইনের কবিতা আমি 15-20 মিনিটের মধ্যে লেখা হয়ে যায়, ঠিক আছে, মানে এরকমই, মানে লিখবো এবং বসে আছি, যে কোনো একটা শব্দ বা কোনো একটা ছবি হয়তো আমাকে স্ট্রাইক করেছে, আমি ভাবছি যে কবিতাটা লিখবো, মানে আমি এরকম ভাবেই লিখি, ঠিক আছে, এবং কবিতা যখন ফিনিশ হচ্ছে, এমন এমন লাইন আসছে যেগুলোর জন্য আমি ভাবিনি, যেগুলোর জন্য আমি প্রস্তুতি ছিলাম না, কিন্তু লেখা হয়ে গেল। না সেটা বুঝলাম, তুমি তুমি কিভাবে লেখা হলো, তুমি লেখা প্রক্রিয়ার কথা বলছো, যে একটা লেখা কিভাবে চলে আসছে, কি কোন ভাবে এলো তোমার কাছে লিখলে। আমি বলছি তোমার কি মাথায় কোনো কাজ করে, যে ধরো আমি একটা কোনো কাজ করলাম, যে আমি এটা এই জন্য করলাম, তাহলে কবিতাটা তুমি লিখে রাখো, তোমার মনে হয় এটা কি তোমার সচেতন ভাবে মনে হয় যে সেটাকে আমার লিখে রাখার দরকার আছে বা দরকার কেন আছে? আমি আমি শুধু এইটুকু বলতে চাইছি, সেই সেই লিখে কি 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 কিছু কি হয় তোমার? হ্যাঁ সমীরণ, শুনতে পাচ্ছো? মানে ওই যে ভাবনাগুলো যখন আসে, ঠিক আছে, হ্যাঁ, আমি একটা ওই তো বললাম তো একটা মানে মাধ্যম আমার থাকে উপশমের জন্য। হ্যালো, সেইটা হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, এতক্ষণে শব্দটা উঠে এলো তোমার বলছি কাছে, আগে ওই আগে ওই এতক্ষণ কিন্তু ক্লিয়ার ভাবনাগুলোকে হয়নি। লিখে রাখছি একটা উপশমের হুম, জন্য। হ্যাঁ, এইভাবে একটা শব্দ আমি একটু না আমি নিশ্চিন্ত বলেছি, হতে পারলাম। আগে বলে, যাই হোক, আচ্ছা আমি আচ্ছা, আমি হয়তো ভুল মানে করেছি, ঠিক আছে। উপশমের জন্য। হ্যাঁ সে আহ, ঠিক আছে, বুঝলাম। তো ঠিক আছে। হ্যাঁ, এইবার আমরা চলে যাব পাইলির কাছে। আমরা তোমার কবিতা একটু শুনেছি, একটু ছন্দ সম্পর্কিত কথা শুনেছি, কিন্তু এই কথাটাই যেহেতু হলো, এই কথাটাই আমাদের চলুক না, মানে নানা ধরনের আড্ডা বিষয় আছে, যে তুমি কবিতা কেন লেখো, এই কথাটাই সবার কাছে শুনি একটু। যেমন শক্তি বলল তার নিজের মতো করে, তুমি বলো, সমীরণ বলল, শ্যামল বলল।
হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ শুনতে পাচ্ছি। এই প্রসঙ্গে বলতে গেলে প্রথমে বলতে হয়, প্রশ্নটা ছিল যে কবিতা কেন লিখি। হুম। ঠিক এই প্রশ্নটার সঠিক উত্তর বোধহয় কোনো কবির পক্ষেই দেওয়া সম্ভব নয়। তার কারণ আমরা যখন প্রথম লিখেছিলাম, এখানে উপস্থিত প্রত্যেকেই আমরা যখন প্রথম লিখেছিলাম, আমরা যেই লেখাটা আমাদের প্রথম লেখা, সেই লেখাটা কিন্তু অনেকাংশেই কবিতা নয়। হ্যাঁ, এবং পরবর্তীতে ওই বিবর্তন বলে, বিবর্তিত হতে হতে আজকে হয়তো কবিতা হয়, এবং একটা কবিতার জন্যই আজীবন আমরা তপস্যা করে যাচ্ছি। আমাদের অগ্রজ কবির কথাতেই সেটি আছে। তো আমি কেন লিখি, যদি প্রশ্নটা এরকম হয় আমার লেখার কারণ, তার কারণ হচ্ছে আমি কিছুক্ষণ আগেই ছন্দ নিয়ে বলার সময়টা বললাম যে একটা দীর্ঘ ফাঁক নিজের মধ্যেই আবর্তিত হয়, একটা দীর্ঘ কথকতা নিজের মধ্যেই আবর্তিত হয়। কখনো যাদের বা যে সমস্ত বিষয় বা বস্তুগত ব্যাপারগুলোকে আমরা আঁকড়ে ধরতে চাইছি বা চাই, সেই বিষয়গুলো অনেকাংশেই আমাদের আঁকড়ে ধরতে চায় না। আমরা কোথাও গিয়ে আমরা একটা জ্যোতিচিহ্নের মুখোমুখি দাঁড়িয়ে পড়ি যে এরপর কি। এই যে এরপর কির উত্তরটা খুঁজতে খুঁজতেই কোথাও একটা কবিতার কাছে যাওয়া। আমি আরেকটু বিস্তৃতভাবে বলবো, শুধু যে কবিতার কাছেই যাই এমন নয়, আমরা আমাদের কাছে যাই, আমরা আমাদের সামনে আয়না ধরি। এই আয়নাটা আমার কাছে কবিতা। ফলত যা হলো না, যা হতে পারতো, যা হতে পারতো না, সমস্তটা মানে আমি একটা ইউটোপিয়া ভাবছি। ধরো আমি একটা ইউটোপিয়া ভাবছি, সেটা আমার সাধ্যাতীত, আমি সেটা লিখছি, আমি অনুভব করছি আমি সেই স্বর্ণ শিখরটা ছুঁয়ে আছি। এই যে প্রশান্তি, এই যে তৃপ্তি, এই যে আত্মমৈথুন, এবং তার পরবর্তীতে একটা নির্ভেজাল শান্তি, ওই শান্তিটুকু ছোবো বলে, ওই শান্তিটুকুর কাছাকাছি থাকবো বলে আমার কবিতায় আসা। কারণ আমার মনে হয় অনেক ক্ষেত্রেই অনেক সময়ই আমরা আমাদের সমস্তটা সবাইকে বুঝিয়ে রাখতে পারি না। একটা সাদা পাতা, তার চেয়ে অধিক বন্ধু অন্তত আমার কাছে আর কেউ নেই। তাই আমার কবিতায় আসা, তাই আমার কবিতায় লেখা। আসলে কবিতায় আসা তা নয়, আমার কাছেই আমার বাড়ি ফেরা। বেশ, খুব খুব সুন্দর বললে পাইলি। আমি মলয়ের কাছে একটু অন্য প্রসঙ্গে যাব, এই এই সূত্রটা ধরেই যাব। মলয় তুমি মাইকটা অফ করে নিও একটু, আপনি একটু মাইকটা অন করে নেন। বলছি যে মলয় বাবু, প্রথম যখন কবিতা লিখতে আপনি আসছেন, এবং আপনি বললেন বোধহয় 2007 এইরকম শুনছিলাম, এবং আজকে দীর্ঘ কয়েক বছর, প্রায় 13টা বছর মাঝে অতিক্রান্ত হয়ে গেছে। তো প্রথম যে সমস্ত কারণে কবিতা মনে হতো লিখবো বা লিখি, বা সেই সময় হয়তো না জানলেও এখন তো মোটামুটি সেই স্মৃতিগুলো নিশ্চয়ই আমাদের মাঝে মধ্যে আসে, সেই তখনকার কবিতা লেখা ভাবনা, এবং আজকে যখন আপনি কবিতা লিখছেন, কোথাও কি কোনো ফারাক মনে হয় যে সেই সময় আসাটা এবং আস্তে আস্তে এটা, মানে আমি বলতে চাইছি অনেকটা এরকম, যেমন ধরুন একজন গল্প আছে না, যে একজন চোর সেই সাধু হওয়ার চেষ্টা করছে, নিয়ে হতে 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 দেখা গেল সত্যি সে সাধু হয়ে গেল। মানে আমি বলতে চাইছি, কবিতা লেখা তখন যে ভাবনাটা ছিল, এখনো কি সেই 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 রকম ভাবনা থেকেই কবিতা লেখেন, না এখন ভাবনার একটা উত্তরণ ঘটেছে, নাকি সেই ভাবনাটাই আপনার মধ্যে হয়ে গেছে? বলুন। মানে আমার ভাবনা শুনি। বদলের কথা বলছেন? হ্যাঁ, সবাই সবাই শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছে, খুব সুন্দর। আহ, এখন আপনার এই প্রশ্নটা মানে আমি বুঝেছি। এই প্রশ্নটার উত্তরটা আমি আগের যে প্রসঙ্গটা ছিল সেটা ধরেই দিচ্ছি আর কি। আগের হ্যাঁ, প্রসঙ্গটা সেটা ছিল ধরেই কেন চাইছি। লিখি। হুম। হ্যাঁ, এবারে আমাকে যদি জিজ্ঞেস করা হয় কেন লিখি, আমি এক লাইনে বলবো যে না লিখে পারি না। মানে আমি যেমন দুপুরে গরম সাদা ভাত ছাড়া আমার হয় না, তেমনি কবিতা আমি না লিখে পারি না। এবার এইটা যদি একটু বড় করে বলি বা একটুখানি ব্যাখ্যায় যাই, তাহলে যেটা শক্তিদা বলেছিলেন, মানে শক্তি কুম্ভকার, তিনি বলেছিলেন যে আমাকে জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস করলে আমি কোনো উত্তর দিতে পারবো না। এবারে
শ্যামলদা যেটা বলছেন যে একটি বৃহত্তর মন বা পূর্ণতা, মানে মনের অনেক অনেক মনের সঙ্গে মন একটা পূর্ণ মনের কাছে যেতে চাইছে, একটা সমগ্র মনের কাছে যেতে চাইছে, মানে একটা সমগ্রতার কাছে যাওয়া। আহ সমীরণ দা বলছিলেন যে উপশম। আচ্ছা আপনি বলুন, এই কথাগুলো কি আলাদা? প্রতিটা কথাই তো এক। উপশম মানেই আমি জানি না কেন আমার উপশম হয়। আমি একটা দৃশ্য দেখে উপশম হয় আমার, কখনো কখনো কেউ বললো বাহ ভালো হয়েছে, এতে আমার উপশম হয়। মানে উপশমের তো ঠিক ব্যাখ্যা। ম- মলয় যেহেতু আমাকে প্রশ্নটা করলে আমি আমার উত্তরটা একটু দিই। সেটা হচ্ছে এইগুলো সবই আমার কাছে কিন্তু কারণ নয়, এগুলো আমার কাছে উপসর্গ। মানে একটা জ্বর হয় না, তারপরে আমার জ্বরের ওষুধ দিই, মাথা ব্যথা হয় তখন মাথার ওষুধ দিই, মানে ছাড়া ওষুধ দিই। এইগুলো সবই উপসর্গ, যেগুলো আমরা সবাই আলোচনা করছি। আসল কারণটি আমার মনে হয় ডাক্তার আবিষ্কার করতে কি পেরেছেন আমরা জানি না। তোমার কি মনে হয় বলো? না, এই কবিতা কেন লিখি, এটা এটা যদি এক লাইন বললাম যে আমি না লিখে পারি না, এবং দ্বিতীয় যেটা কথা বলবো, ওই পায়েলি পায়েলি বলছিল না যে নিজের কাছে ফিরে আসা। তো আলটিমেটলি পায়েলি তো আমরা পায়েলি নিজেকেই, হ্যাঁ হুম। পায়েলি, আমরা তো নিজেকেই লিখি। আলটিমেটলি আমরা যাই করি না কেন নিজেকেই লিখি। তো শেষমেশ আমি, মানে যেটা বেশ। আমি অনুভব করি সেটা হচ্ছে যেটা সমগ্রতা। আমি কবিতা ছাড়া অসম্পূর্ণ, এটা হচ্ছে কথা। আর 2 নম্বর হচ্ছে যখন শুরু মানে করেছিলাম, আপনি বলছেন যে সেই সেই হ্যাঁ, সেইটা বলুন। হ্যাঁ, কবিতা কবিতা ছাড়া একজন কবি বা যে কোনো শিল্পী তার শিল্প ছাড়া অসম্পূর্ণ। সে তার শিল্পের জন্য অনেক কিছু করে, মানে অনেক সময় দেখবেন সম্পর্ক ভেঙে যাচ্ছে, কিন্তু সে তার শিল্পকে ছাড়ে না। কেন সেটা? সে যখন সম্পর্ককে ভাঙে তখন কি সে আনন্দের সঙ্গে ভাঙে? সে ওটা ছেড়ে থাকতে পারে না, তার মানে তার সেটা সত্তার অংশ, মানে তার সমগ্রতার অংশ। আমার কাছে কবিতা তাই। এবারে কবিতার যেটা আপনি আমাকে প্রশ্ন করলেন যে 2007 থেকে 2017 এই এই কবিতা লেখার ক্ষেত্রে আমার মনোবদলের কি ঘটনা ঘটেছে? হ্যাঁ নিশ্চয়ই ঘটেছে। কারণ প্রথমে যখন লিখছি, যখন আমি 2007-এই যদি বলি, তার আগে আমার সুকান্ত ভট্টাচার্য ছিলেন প্রিয় কবি। 18 বছর বয়সে যখন আবৃত্তি করেছি বহুবার। সুকান্ত ভট্টাচার্য থেকে নজরুলে চলে গেছি, নজরুল থেকে রবীন্দ্রনাথে চলে গেছি। তো যত দিন যাচ্ছে, একটা সময় রবীন্দ্রনাথকে মনে হতো খুব বোরিং, এরকম বোরিং গান এবং এই বোরিং কথা। তো এখন বুঝতে পারি যে জীবনের পরতে পরতে আহ, এই যে বোরিং কথাটা হচ্ছে যে, যেটা হচ্ছে যে চিরন্তনতা। মানে যে কোনো চিরন্তনতাই আলটিমেটলি সেটা বোরিং, এবং সেটা না হলে আমাদের চলে না। মানে দুটো একে অপরের পিঠোপিঠি হয়ে আছে। তো আমি 2017-তে এসে আমার কবিতার জায়গাটা অনেক বেশি সিরিয়াস হয়েছে। তখন অনেক বেশি উচ্ছল ছিল, অনেক বেশি ঢেউ ছিল, ঢেউটা থিতিয়ে এসেছে। এখন আমি ওই যে বললাম ছন্দ নিয়ে চর্চা করি। ছন্দ নিয়ে আমি যখন লিখতে শুরু করেছিলাম তখন ছন্দ জানতাম না, আমার বাংলা সাহিত্যও ছিল না। তো আমি এখন বাংলা সাহিত্য পড়ি, বাংলা সাহিত্যের যে চিরায়ত ছন্দগুলো আছে সেই ছন্দগুলোর চর্চা করি। বাংলার হুম। মানে সনেটের যে বিভিন্ন ধারা আছে সেগুলো নিয়ে চর্চা করি। এখন আমি মনে করি যে এই সাহিত্যর মধ্যে থাকা এবং নিজেকে আবিষ্কার করা, মানে না মানে আমি বলছিলাম যে আপনি কি যেমন যখন শৈশবে সেই সময় শুরু করেছিলেন, আপনার একটা কোথাও আশা আকাঙ্ক্ষা ছিল যে কবিতা লিখে একটা বদল ঘটতে পারে, ও কবিতা লিখে একটা বিপ্লব আসতে পারে, এরকম আশাটা আপনি মানে আশা পোষণ আপনার মনে মানে আপনার মানে বক্তব্যের মধ্যে কোথাও আমরা খুঁজে পেয়েছি। সেটা কি আপনি এখনো মনে করেন যে সত্যি কবিতা লিখে কিছু বদল হতে পারে? সুকুমার দা অবশ্যই, মানে ব্যাপারটা হচ্ছে বদলটা দরকার আছে। আমরা ব্যক্তি মানুষ হিসাবে আমি আমার ব্যক্তি স্বাতন্ত্র্য থাকবে, আহ, কিন্তু সামাজিক জীব হিসাবে আমার কর্তব্যকে আমি অবহেলা করতে পারবো না। কারণ আমি যা যা করছি, এবং ধরুন আপনার সঙ্গে আমি কথা বলছি, কেউ আমাকে ওটা টেকনোলজিটা দিচ্ছেন, আমি যে পোশাক পরি সেটা আমি বানাইনি। কাজে আমি অপরের উপর নির্ভরশীল, এই বোধটা আমার সবসময় থাকতে হবে। এবং আমি যেহেতু অপরের উপর নির্ভরশীল, প্রত্যেককে সুস্থ রাখার দায়টাও আমার রয়েছে। হ্যাঁ, দায়টাও আমার রয়েছে। ঠিকই। এই দায়টা আমরা না আমি কবি, বলছি সেটা কি কবিতা লিখে, আমি বলছি সেটা কি কবিতা লিখে সম্ভব? সেটা তো কবিতা লিখে সম্ভব নয়, আমি আমি বলে বলছি সেই দিয়েছি সেই আপনাকে। পরিবর্তনটা কি কবিতা লিখে সম্ভব? না, আমি বিশ্বাস করি না সম্ভব, আচ্ছা। বিশ্বাস না করি প্রথম না, দিকে কি কিন্তু মনে হতো এইটা এই সম্ভব?
হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমার স্বপ্ন, এটা আমার সেই ইউটোপিক একটা স্বপ্নের মতো, যদি আমি আমার কবিতা লিখে পৃথিবীর রোগ সারিয়ে ফেলতে পারতাম, আমি যদি করোনার ভ্যাকসিনটা একটা কবিতা লিখে লিখে ফেলতে পারতাম, এটা আমার একটা বিরাট স্বপ্ন। কিন্তু আমি জানি এটা হবে না। হ্যাঁ, এটা হবে না, জানি, কিন্তু আমি একেবারে ছেড়েও থাকতে পারি না। এটা হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদের দায়বদ্ধতার বুঝলাম। জায়গা দিয়ে, দায়বদ্ধতার জায়গায় আমাকে, সেটা কবিতা না লিখেও হতে পারে, আমার যদি গাছ লাগানো কাজ হয় তাহলে আমার গাছই লাগাতে হবে, গাছ লাগানোর কবিতা লেখা চলবে না, মানে লিখতে পারি কিন্তু গাছটাও লাগাতে হবে হুম, পাশাপাশি। বেশ। মলয়, আপনি কবিতা পড়ুন, আপনি কবিতা শোনাননি, দুটো কবিতা শুনি আপনার কাছে। কবিতা শুনিয়ে দিচ্ছি, কিন্তু সময় বোধহয় অনেকটা চলে যাচ্ছে। তো আমি ঠিক আছে, যাক, আপনার খুবই তবু তবু দুটো কবিতা শুনি। মানে খুবই ভালো লাগলো যাদের কবিতা শুনলাম। আমি সমীরণদার কবিতা বাদ দিয়ে বাকি তিনজনের, শ্যামলদারও শুনিনি, তবে শ্যামলদার ওই অভিজিৎ দত্ত এবং সেই নিয়ে একটি গদ্য আমি পড়ছি, আমার দুর্দান্ত লাগছে, মানে খুবই চাইছিলাম যে কে ভদ্রলোক একটু জানার। তো সুকুমার দা, ধন্যবাদ জানাই যে আলাপটা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আলাপ হবেই, আজ না হলে কাল। আহ অমেরুদণ্ডী। কাঁদবে বলেই জল অমেরুদণ্ডী, কাঁদবে বলেই জল অমেরুদণ্ডী, যতটা আলো সিদ্ধারার সংজ্ঞায় আঁটে, আর যতটুকু আলোয় অভ্যস্ত হতে হয়, শুধু জলের শরীর বলে তাও সয়ে গেল, ধুয়ে গেল চোখে রক্ত। আজও প্রথম বন্ধনীর ভেতর ভাঙাচোলা পংক্তিমালা, পুরাতন প্রচ্ছদ, ক্ষুধা। কাঁদবে বলেই জল অমেরুদণ্ডী, কাঁদতে শিখেছে বলেই সভ্যতা জলকে জীবন নামে ডাকে। বাহ। আরেকটি কবিতা, যেটা আপনার আগের কর্মস্থল ছিল, আমাদের হৃদয়ের জায়গা, সেটা হচ্ছে বন্দর। মানে আমি, আহ, আমার কাজের জায়গাও একটি বন্দর, সেটি হচ্ছে ধ্বংসপ্রাপ্ত খেজুরি বন্দর, আর আমার ভালোবাসার জায়গা দীঘা। তো বন্দরের ঘোড়াগুলি, এই শিরোনামে কবিতাটি পড়ছি। যতটা আকাশ ও পথ আমার ভিতর থাকে সেটুকুই কাঁচামাল, যেটুকু লগ্নি করে উতরে যেতে পারি কোনো কঠিন দুপুর বা সন্ধে করিডর। সাহসের আকাল নাকি বিশ্বাসের? পরীক্ষা মঞ্চ থেকে চেয়ে দেখি, দেখি সমগ্র গাছ, পাতা, ডালপালা ও পাখি। আমাদের তো পাখির চোখ দেখার কথা ছিল। লক্ষ্যভেদ ব্যর্থ হলে সাপ্তাহিক রেশন, সবজি, বিবাহের গিফট ও কিছুটা ডেটা কিনে গৃহে ফিরেছি। 16 বি, এই জাতীয় সড়ক আমার দ্রোণ, গুরুমুখ। দীর্ঘ যাত্রার পর একটা কমা, তারপর পায়ের তলায় জল, প্রাথমিক ঢেউ আর নীল প্রশান্তি। দীঘা এই পোশাক বদলের ঘাট, একটা অনিবার্য স্নান ও অভ্রে বালিতে ভেঙে সূক্ষ্ম দেহে যাওয়া। দীঘা সেই কমা যাকে লাভবাইট নামেও ডাকা যেতে পারে। পথ ও আকাশের মাঝে একটা ছাদ টাঙিয়েছি, তাই গুরুর অভিশাপ মাথায় এসে পড়ল। স্মরণের সাধনাই শিক্ষা, সেখানে পথ ও আকাশের সরাসর, মাঝে কোনো কমা বা ফুল স্টপ থাকতে নেই। দীঘার ঘোড়াগুলি একদিন বন্য ছিল, কোনো চতুর্দশী রাতে এক ভরাট সঙ্গমে রাগমোচনের স্বাদ পেলে কেমন তারা শান্ত হয়ে গেল। ওদের চোখ দুটিকে এখন বন্দর নামে ডাকা যায়। বালি বাঁধের উপর ঝাউ লগার খুঁটি, নারকেল পাতা ছাওয়া। গুরুদেব, পরমা জানে, অমরও জানে এ ঘোড়া থাকবে না। কোনো আশ্বিনের ত্রয়োদশীতে পূর্ণিমা খোঁজে বেরিয়ে যাবে। ফুল, গন্ধ তেল কিংবা ঘুঙুর কিংবা বিপরীত শরীরের গন্ধ, ওসব কিছুই থাকে না। খোলা থাকে 16 বি, মেন্টর সৈকত আর জলজ আকাশ। ডানার অর্জন যাদের হয়ে গেছে তারা আকাশ খায় উত্তরমুখ, বাকি দলটি তারা নগর খাকি। দীঘা নিয়ম মেনে সকাল হয়, দুপুর আসে, সন্ধে নামে, আর মানুষের যত ফেলে যাওয়া ক্রোধ জলের কলহ বাঁধিয়ে রাখে, তাদের বিলাপ দূর থেকে শোনা যায়। বেশ, ধন্যবাদ মলয়।
শ্যামল, আমি তোমাকে সংক্ষিপ্ত বলেছিলাম, মানে তুমি এমন সংক্ষিপ্ত করে দিলে বক্তব্যটা। সে যাই হোক, আমি তোমাকে জানি। তুমি দিন দিন কিন্তু আমাদের যে সমস্ত সামাজিক মাধ্যমগুলি, সেখানে ফেসবুক বলা যাই হোক, তোমার দিন দিন প্রতিদিন প্রায় আমি তোমাকে নিষ্ক্রিয় হতে দেখছি। তো তোমার কি এখানে কোথাও একটা নিজেকে খাপ খাওয়াতে অসুবিধা হচ্ছে? আমাকেও যে জিনিসগুলো মাঝে মধ্যেই আমাকে পীড়িত করে, একটু ডিস্টার্ব হচ্ছে। কারো কি মাইক অন আছে? যাই হোক, অদ্ভুত অদ্ভুত কবিদের মধ্যে এখন দেখা যাচ্ছে শ্যামল, সেইগুলো কি তোমাকে কোথাও পীড়িত করে? যেমন আমি মাঝে মধ্যে আমার কাছে ফিরে ফিরে আসে অনেক পেজ আছে, সেখানে দেখি কবি ফ্যান ক্লাব। তো তুমি কি বলবে, কবিদের ফ্যান ক্লাব হয় আদৌ? আমি দেখে আমার কিন্তু সমস্ত হবি ভক্তি সেই কবির প্রতি তো উড়ে যাই, যেই হোক না কেন, এবং মনে হয় আমরা কোথায় বাস করছি। কবিরাই আবার কবিদের ফ্যান ক্লাব খুলছেন, এইসব নিয়ে তোমাকে এইগুলো কি ব্যথিত করে? তুমি কেন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছ এই সমস্ত ব্যাপার? তুমি একটু বলো তো। কতক্ষণ সময় আছে, মানে কতক্ষণ বলতে পারি? হ্যাঁ, তুমি বলো না, সংক্ষিপ্ত করে বলো, দরকার হলে তুমি 5 মিনিট বলো। ঠিক আছে। হ্যাঁ, প্রথমত মিনিট একটা 5। কথা, হ্যাঁ প্রথমত একটা 1 মিনিট। প্রথমত একটা কথা বলি যে আমার এই আড্ডা দিতে গিয়ে মানুষের সঙ্গে যে সমস্যাটা হয়, সেটা হয়েছে প্রত্যেকেই দেখলাম, মানে প্রত্যেকেই আমি দেখি কথা বলতে গিয়ে যে নিজস্ব ধ্যান ধারণায় টইটম্বুর হয়ে থাকে। এখন আমরা যদি নিজস্ব ধ্যান ধারণায় টইটম্বুর হয়ে থাকি, তাহলে আর অন্যের কথা শুনবো কি করে? অন্যের কথা শুনতে গেলে নিজেকে একদম এমটি কাপ, মানে খালি কাপের মতো করে নিয়ে যেতে হবে। মানে খালি কাপ ছাড়া যেমন চা ঢালা যায় না, ভর্তি কাপে তো ঢালা যায়। আসলে এই কথা আমি কেন বলছি যে ঠিকই। কবিতাটা আমরা কেন লিখি? কবিতা একটা সম্পূর্ণ অন্য অন্য ব্যাপার। মানে কোনো জিনিসের যেমন শুরু কোথা দিয়ে আমরা বলতে পারি না, শেষ কোথায় সেটা বলতে পারি না। নট ইভেন আ সিঙ্গেল থিং কোথা দিয়ে শুরু হলো এবং কোথায় শেষ হলো, একটা সংখ্যা থেকে আরম্ভ করে জগতে যা কিছু ঘটছে তা সেটা সবই বিগিনিংলেস এন্ড এন্ডলেস। এ তো ঘটনা। সেক্ষেত্রে কবিতা ঠিক কোথা দিয়ে শুরু হলো কোথায় শেষ হবে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না। কিন্তু এই ধারার মধ্যে দিয়ে চলতে চলতে একটা জিনিস কিন্তু বোঝা যায় যে কবিতা লেখার একটা নিজস্ব উদ্দেশ্য আছে, কবিতারই একটা নিজস্ব উদ্দেশ্য আছে। এখন মলয় ছেলেটি খুব ইন্টারেস্টিং লাগছে আমার। ছেলেটা মানে ও আমার থেকে বয়সের ডিফারেন্স তো অনেকটা, আমার তো 42 হয়ে গেল, ওর কত হবে 20, 21, 22 এর মধ্যেই হবে। 20 বছরের ডিফারেন্স আছে প্রায়। কিন্তু ও খুব সিরিয়াস থিঙ্কার, মানে যেটা দেখলাম। ও কবিতা নিয়ে ও সারা জীবন থাকবে বলেই আমি আশা করছি। অনেকেই আছে যে প্রেম বিয়ের আগে পর্যন্ত কবিতা টবিতা চললো, সংসার হয়ে গেল, ব্যাস কবিতা লেখা উঠে গেল। আমার মনে হয় না ছেলেটি ওরকম। আমি কামনা করবো কবিতা লেখা ওর সারা জীবনের কাজ হয়ে দাঁড়াবে। এখন কথা হচ্ছে ও যে বিষয়গুলো বলছিল আমার খুব ইন্টারেস্টিং লাগছিল যে আমরা যেন না ভুলি যে অন্য মানুষের উপর নির্ভরতা আছে। আসলে আমি এই যে আমি কথাটা বারবার উঠে আসছে, আমিটা কি? এই আমি তো অজস্র আইডেন্টিটির একটা সাম টোটাল, মানে আমাদের অজস্র পরিচয়ের একটা সমন্বয় মাত্র। আমি যখন তোমার সামনে দাঁড়ালাম তখন আমি তোমার সাপেক্ষে বন্ধু, আমি যখন আমার ছাত্রদের সামনে দাঁড়ালাম ছাত্রদের সাপেক্ষে আমি শিক্ষক, আমি যখন বাড়িতে আছি মা বাবার সাপেক্ষে আমি সন্তান, আমার মেয়ের সাপেক্ষে আমি পিতা। এই তো আমি। আমি তো অনেকগুলো পরিচয়ের একটা সমন্বয় ছাড়া কিছু নয়। এখন এই এই যে আমি, এই যে আমিটা শুধুমাত্র কিছু সামাজিক পরিচয় মাত্র, সেটা তো সমাজই নির্মাণ করে দেয়। এবং সত্যি কথা বলতে গেলে এই যে নির্মাণটা ঘটে, এই নির্মাণটা ঘটে আমার শারীরিক সত্তা, আমার শারীরিক অস্তিত্ব, তার প্রয়োজন। এই পারস্পরিক, সেই শরীরের পারস্পরিক বিনিময়, সেটা শ্রম বিনিময় হোক, মেধা বিনিময় হোক, তার উপর। তার মানে আমি বলতে গেলে যেটা আমরা বারবার আমি বললে চিহ্নিত করছি, সেটা একটা সোশ্যাল কনস্ট্রাকশন ছাড়া কিচ্ছু না। মানে যে ভাষাটা বের করেছি সেটাও এরকম ভাবে সামাজিক নির্মাণ, যে মেধার বিনিময়ের পদ্ধতিগুলো আমরা বের করেছি শিক্ষার নামে, সেটাও এরকম সামাজিক বিনিময়ের একটা মাধ্যম। অর্থাৎ মানে শরীর ভিত্তিক একটা ব্যবস্থা, যেটা আমাদের সমাজ সংসার সবকিছু হয়ে উঠেছে, যেখানে বিনিময় সত্য। সেক্ষেত্রে যখন আমি পৃথিবী পরিবর্তনের কথা বলছি, আমি কিন্তু এই শরীরের পৃথিবীটাকে পাল্টানোর কথা বলছি, এই সামাজিক পৃথিবীটাকে পাল্টানোর কথা বলছি। কবিতা কিন্তু এই শরীরী বা সামাজিক পৃথিবীর বিষয় নয়। কবিতা কি? এই শরীরের বাইরেও আমাদের একটা চেতনা আছে, মানে শরীরও একটি চেতনা। মানে আমাদের ভারতীয় দর্শন মতে যদি তুমি ধরো, তাহলে এই শরীরটাকে বলা হবে স্থূল আত্মা, আর মনটাকে বলা হবে সূক্ষ্ম আত্মা। আর মনের ওপারেও যে চৈতন্য রয়ে যায়, যে চৈতন্যের উপরে মনটা আরোপিত হয়, অর্থাৎ যে চৈতন্যের কোনো ব্যক্তিত্ব থাকে না, হ্যাঁ, যার কথা আমি শুরুতেই বলেছি, গোটা জগৎ জুড়ে একটি ব্যক্তিত্ব, একটি মন, সেটিকে বলা হচ্ছে কারণ আত্মা। অর্থাৎ স্থূল, সূক্ষ্ম আর কারণ,
এই তিনটে বিভাজন কিন্তু আমাদের ভারতবর্ষের একদম চিরায়ত বিভাজন। আমাদের যারা পূর্ববর্তী কবি, যাদেরকে এখন সাধু সন্ন্যাসী বলা হয়, তারা তো আসলে কবি দ্রষ্টা। তারা প্রত্যেকে কিন্তু এই সত্তাগুলোকে আলাদা আলাদা করে বলেছিলেন এবং আমাদের বিভিন্ন রকম বৈদিক গ্রন্থে তারা এগুলো লিপিবদ্ধ করেছেন। এগুলোকে ধর্মগ্রন্থ বলে ভাবার কোনো কারণ নেই, কারণ হাজার হাজার বছর ধরে মানুষ প্রকৃতি এবং মানব প্রকৃতিকে পর্যবেক্ষণ করে যা উপলব্ধি করেছিলেন তার একটা ব্যাংক বলা যেতে পারে এই গ্রন্থ। কাজে এই গ্রন্থগুলো গুরুত্ব আছে। তো তারা এই কথাগুলো কিন্তু বলে দিয়েছেন। কাজে সামাজিক জীবনে, যে শরীরগত জীবনে আমি যে কাজকর্মগুলো করছি, সেগুলো একটা শরীরী সত্তারই বিষয়, ব্যবহারিক সত্তারই বিষয়। কবিতা আমি কেন লিখছি না, এই ব্যবহারিক সত্তা আমাকে তৃপ্তি দিচ্ছে না। কেন দিচ্ছে না? কেননা এই যে পারস্পরিক সাপেক্ষতার যে আমি, সে আমিটা আমার প্রকৃত আমির পূর্ণতাকে পাচ্ছে না। প্রকৃত আমিটা কিন্তু আবার এই শারীরিক সত্তার ঊর্ধ্বে একটা জিনিস, যেটাকে আমি বলছি যে পূর্ণ মন, যেটা পূর্ণ চৈতন্যের কথা বলা হচ্ছে, সেটা আবার কোনো ব্যক্তিত্ব থাকে না। ধর আমি ঘুমিয়ে পড়লাম যখন, তখন আমার যে স্থূল আত্মা, অর্থাৎ যে আমার স্থূল চেতনা, সেটাও নিষ্ক্রিয় হয়ে গেল। আমার যেটা মন, আমি যদি স্বপ্ন না দেখি, সেই মনটাও নিষ্ক্রিয় হয়ে গেল। তারপরেও তো আমিটা থাকে, কিন্তু সে আমির তো কোনো ব্যক্তিত্ব থাকে না। সেই আমি কিন্তু একটা জগৎ জোড়া। এখন সেই আমিটাই হচ্ছে আমার পরম তৃপ্তির বিষয়, যেটাকে যে যেখানে এমন এক ধরনের শান্তি আছে, এমন এক ধরনের নিষ্কৃতি আছে, এমন এক ধরনের কি বলা যেতে পারে, ওই শান্তির কথাটাই আসবে ঘুরে ঘুরে। শান্ত অবস্থাতেই শান্তি হয়, যেটার কথা ওই পাইলি বলছিল যে আমি আমার একটা শান্ত অবস্থায় পৌঁছাতে চাই, যেটা আমাকে একটা ক্যাথারসিসের মতো একটা জিনিস দেবে। তো সেটাই আর কি মূলত ও যেটা বলতে চাইছে, সেটা হচ্ছে শারীরিক সত্তার ব্যবহারগুলোকে আমি অতিক্রম করে এমন একটা শান্ত অবস্থায় পৌঁছাতে চাইছি, যেটাই আমার কবিতা লেখার প্রয়োজন। ঠিকই আছে। তার মানে বোঝা গেল কি, কবিতা আমরা লিখতে চাইছি কি আমাদের এই ব্যবহারিক এবং সামাজিক সত্তার উপরে উঠে এই বিশ্বজাগতিক যে মহা আমি, যেটা কোনো ব্যক্তিত্ব নয়, সেই আমিটার কাছে পৌঁছানো, যেটাকে প্রকৃত আমি বলেও আমি বলতে পারি। কিন্তু আমি শব্দটা বললেই যেমন একটা কনফিউশন হতে পারে, যে আমি তো শুরুতে সেটা স্পষ্ট করে দিয়েছি যে আমি বলতে আমরা এখানে অদ্যাবধি যে আলোচনা করেছি সেটা ব্যবহারিক আমি। প্রকৃত আমি ওই বিশুদ্ধ চৈতন্য মাত্র। এবার ওই আমির কাছে পৌঁছাতে গেলে যেটা দরকার হয়, সেটা হচ্ছে যে সোশ্যাল কনস্ট্রাকশনটা আমাকে ঘিরে রেখেছে, আমার পরিচয়গুলো নির্মাণ করেছে ভাষার মধ্যে দিয়ে, মেধার মধ্যে দিয়ে, বিভিন্ন রকম পদ্ধতির মধ্যে দিয়ে, প্রথার মধ্যে দিয়ে, ঐতিহ্যের মধ্যে দিয়ে, এই ধ্যান ধারণাগুলোকে একটার পর একটা অতিক্রম না করতে পারলে কিন্তু সেই চৈতন্যের কাছে পৌঁছানো যায়। অর্থাৎ কবিতা লেখার পদ্ধতি হচ্ছে সমাজ যে সমস্ত ধ্যান ধারণা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, যে ধ্যান ধারণার মধ্যে দিয়ে আমাদের নিয়ন্ত্রণ করতে চাইছে, সেই সব ধ্যান ধারণার ফাঁক ফোকরগুলো খুঁজে সেখান থেকে বেরিয়ে যাওয়া, অতিক্রম করে যাওয়া সেসবগুলোকে। যার ফলে কবিতা ব্যাখ্যাতীত, যার ফলে কবিতা তত্ত্বাতীত, যার ফলে কবিতাকে সত্য মিথ্যে কোনো ধ্যান ধারণা দিয়ে ধরা যায় না। অর্থাৎ কবিতা গোটা সোশ্যাল কনস্ট্রাকশন হচ্ছে একটা মিস্টিফিকেশন অফ অল লাইফ, যে আমাদের জগৎ, আমাদের মানে জীবনযাপনটাকে, ব্যবহারিক জীবনযাপনটাকে এমন করে দেওয়া যেন মনে হবে এটাই আমাদের শেষ কথা, এর বাইরে কিছু নেই। কিন্তু কবিতা এসে বলে কি বলছো, এর বাইরেই তোমার আসল জগৎ পড়ে আছে। অর্থাৎ কবিতার মধ্যে দিয়ে আমরা সমস্ত কনসেপচুয়ালাইজেশনের যে প্রসেস, ধারণা নির্মাণের যে প্রসেস পদ্ধতি, সেখান থেকে বেরিয়ে যাওয়ার পদ্ধতি কবিতা। কাজে কবিতার মধ্যে দিয়ে সমাজ পরিবর্তন বা বিপ্লব এই সমস্ত না করাই ভালো। বিপ্লব করতে গেলে আমাদের রাজনীতি করতে হবে, একদম পরিষ্কার হয়ে যাওয়া ভালো। যদি আমি ব্যবহারিক জীবনের, সামাজিক জীবনের পরিবর্তনের কথা ভাবি, তাহলে আমাকে সামাজিক ভাবেই ভাবতে হবে, ব্যবহারিক ভাবেই ভাবতে হবে, শারীরিক ভাবেই ভাবতে হবে। কবিতা লেখার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কবিতা লেখার কতগুলো আমি ছদ্মবেশ ব্যবহার করতে পারি, আমি স্লোগান লিখতে পারি, কিন্তু সেগুলো তো কবিতা হয় না। সেগুলো ওই মানে ভাষাগত ব্যবহার, যে ভাষাগত ব্যবহার সমাজে আমার উপর চাপিয়ে দিয়েছে, সেই ভাষাগত ব্যবহারটাকে আমি সমাজের বিরুদ্ধে ব্যবহার করছি মাত্র। ওটা কবিতা না। কবিতা হচ্ছে সমস্ত কনসেপচুয়ালাইজেশনের বাইরের ব্যাপার, যেখানে কবিতা লিখতে লিখতে প্রত্যেকটা ধ্যান ধারণে যেগুলো আমাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে, সেখান থেকে আমি ধাপে 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 বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আমি আমার সেই শুদ্ধ চৈতন্যে পৌঁছাচ্ছি, যে চৈতন্যের কোনো ব্যক্তিত্ব নেই, অথবা যেটা একটা বিরাট ব্যক্তিত্ব, যেটা একটা বিরাট মহাজন। এই হলো ব্যাপার। আর তুমি যে প্রশ্নটা করলে যে ফ্যান ক্লাব, এখন কথা হচ্ছে দেখো, আজকে আমার কবিতা বা তোমার কবিতা কেউ পড়ছে না, কিন্তু কালকে যদি তুমি বা আমি যদি একটা বিরাট পুরস্কার পেয়ে যাই, পুরস্কারগুলোর নাম আমি বলবো না, তখন সব দৌড়ে আসবে আমাদের পেজে। বিভিন্ন হাজার হাজার লোক এসে লাইক করবে, কমেন্ট করবে। আসলে তারা কবিতা পড়তে আসে না, খ্যাতির পিছনে দৌড়ায়। এখন খ্যাতির আলো যেখানে, তারা সব সেদিকে দৌড়াবে। এই খ্যাতিটা মানে কবিতা লেখা তো, আমি তো প্রথমেই পরিষ্কার করে দিলাম, তাহলে কবিতা লেখা আমাদের প্রাপ্তিটা কিন্তু সামাজিক বা ব্যবহারিক বা শরীরগত হচ্ছে না। কবিতা লেখা প্রাপ্তিটা হচ্ছে আমাদের ওই চৈতন্যগত নিষ্কৃতি, যে কথা ওই পাইরি বাবা বলছিল, যে কথা মলয় ইঙ্গিত দিয়ে গেল, যে এমন একটা সেই মহাজাগতিক আমির কাছে পৌঁছানো, যেটা এই আমার এই ছোট ব্যক্তিত্ব থেকে, ব্যক্তিত্বের মলিনতা থেকে মুক্ত, যা একটা বিরাট
বিরাট মহাজগৎ, মানে মহাজগৎটা ইটসেলফ সেটা। তো সেই পৌঁছানোর যে প্রাপ্তি, সেটা প্রত্যেকটা কবিতা লেখার পরে প্রত্যেক কবি টের পান। সেই প্রাপ্তির উপরে আর কোনো প্রাপ্তি হয় না। এবং যে কোনো নান্দনিক পথের মধ্যে দিয়ে মানুষ এই অনুভবেই পৌঁছান, সেটা উচ্চাঙ্গ সঙ্গীত হতে পারে, সেটা হাতের কাজ হতে পারে। বুঝতেই পারছো, তালিকা বাড়ি যাওয়ার কোনো মানে হয় না। কাজে ওই প্রাপ্তিটা একটা সাংঘাতিক ব্যাপার, ওই প্রাপ্তিটাই আসলে কবিতা লেখা আমাদের প্রাপ্তি। আর যে প্রাপ্তির কথা তুমি শুরুতে আলোচনা করলে, সেটা তো ওই সামাজিক ব্যবহারিক জগতের প্রাপ্তি। ওই সামাজিক ব্যবহারিক জগতের প্রাপ্তি, কাজে ওটাকে সামাজিক এবং জাগতিক লোভ লালসার ব্যবহারই থাকবে এক্ষেত্রে। এবং সেখানে ওই খ্যাতি এবং প্রাপ্তির জায়গা যেখানেই থাকবে, সেখানেই লোকজন ভিড় করবে। এবং ধরো কেউ যদি যেটা আমার কাছে লোভনীয়, সেটা যদি কারোর মধ্যে কারো কাছে আমি দেখি, আমি তার কাছেই ভিড় করবো, যদি কিছু আমিও পেয়ে যাই। তা এইটা ফলত একটা সামাজিক প্রলোভনের চর্চা হচ্ছে, সামাজিক জীবনেরই চর্চা হচ্ছে। এই পদ্ধতির মধ্যে ঘুরপাক খেলে আমার মনে হয় না কবিতার প্রকৃত উপলব্ধির কাছে পৌঁছানো ওই ফ্যান ক্লাবে থাকা লোকজনের পক্ষেও সম্ভব হবে, আর যে কবি ফ্যান হয়ে ফ্যান তৈরি করে বসে আছে তার পক্ষেও সম্ভব হবে। That's all. বেশ বেশ শ্যামল, খুব শুনলাম তোমার কথা। আমরা একটু বলি, আমাদের সঙ্গে আছেন একজন বিশিষ্ট মানুষ, একজন না কয়েকজন, তাদের একটু নামগুলো বলি। সন্দীপ মুখার্জি আছেন, অভিজিৎ দত্ত আছেন, হ্যাঁ, দিশাবি মুখোপাধ্যায় আছেন, মণিশঙ্কর মণি আছেন, অনেক অনেকজন আছেন। অভিজিৎ দত্ত তো বললাম, হিমানী সেনগুপ্ত আছেন, আমি সবার নাম নিতে পারছি না, যারা সন্তু কব আছেন, শীতল বিশ্বাস, মণি বাগ, অনেকেই আছেন, আমি কিছু নাম নিলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে, শ্যামলের যে সমস্ত কথাগুলো আমি শুনলাম, আমি যেহেতু ওকে খুব কাছ থেকে দেখেছি এবং সমস্ত ব্যাপারটা আমি ওর জানি লেখালেখি, সেহেতু বলতে পারছি আজকে আমি, মানে একদম খুব দায়িত্ব নিয়ে বলতে পারছি, শ্যামলের কিন্তু ওই যে সামাজিক যে ব্যাপারগুলো, যে সমস্ত তার সার্কেল ছিল, মানে এখন বিখ্যাত নাট্যকার থেকে শুরু করে বিখ্যাত কবি, জনপ্রিয় কবি, সেই সমস্ত দিকগুলো থেকে শ্যামল আস্তে আস্তে কিভাবে সরে গেছে, এবং সেটা কোনো ঘোষণা না দিয়ে, সেটা আমি তোমাকে খুব কাছ থেকে দেখেছি, যেগুলো আমার কাছে বিস্ময়ই লাগে। এই কারণে বিস্ময় যে সেটা তো পাওয়া যায় না, মানে বিশেষ পাওয়া যায় না। শ্যামল একেবারে ওই যে প্রাপ্তির কথা বললো, একেবারে নিস্তরঙ্গ একটা প্রাপ্তি, সেই প্রাপ্তি নিয়ে একদম চর্চা করে থাকে, যার জন্যই অনেকে বলছে যে মলয় পাহাড়ির মতো। আজকে শ্যামলের কথা জানতে পারলো, অভিজিৎ দত্ত কয়েকদিন আগে পোস্ট দেখছিলাম, সে তার কবিতা পড়ে অনেক উচ্ছ্বসিত। আমার বক্তব্য হচ্ছে, এগুলো একটা সময়ের ব্যাপার। কবিতা যদি আমি সার্বিক পৌঁছানোর কথা বলি, তোমার কবিতা হয়তো কিছু পরে পৌঁছাতে পারে, কিন্তু আমার বক্তব্য, পৌঁছানোর জন্য তো তুমি কবিতা লেখো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম সত্যটা, যে কবিতাটা হয়তো আজকে পৌঁছাতো, কবিতাটা কালকে পৌঁছাবে, পরশু পৌঁছাবে, একটা কবিতা কিন্তু পৌঁছাবেই শেষমেশ। কারণ এই ইতিহাস আমরা দেখে আসছি জীবনানন্দের সময় থেকে, তারপরের থেকে বিদেশি সাহিত্যে নানা ধরনের উদাহরণ আছে, সেইগুলো তো ব্যাপার আছে, ঠিকই আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো আলোচনার নানা পরিসর রয়েছে, আলোচনা করতেই পারি, আমাদের অন্য সময়েও আলোচনা হবে, কিন্তু আপাতত আমরা যেগুলো করতে চাই, প্রত্যেকেরই একটা দুটো করে কবিতা শুনে আমরা অনুষ্ঠান শেষ করব, কারণ সময় তো বয়ে যাচ্ছে। শক্তি, তুমি কবিতা পড়ো। শক্তি খুব কম কথা বলেছে, একেবারে চুপচাপ শুনে চলেছিল দেখলাম আমি। কবিতা শক্তি পড়ো, কারণ কথা তো তুমি বললেই না, কবিতা শুনতে চাই, দু তিনখানা কবিতা পড়ো তুমি। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, তো যেটা সুকুমার দা বললেন, আমি ভালো করে কথা বলতেও পারি না। ঠিক আছে, আমাকে মানে বেশি প্রশ্ন করেননি, আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, কবিতা পড়ছি। তুমি আমাকে বলেই দিয়েছো যে তোমার বিশেষ কিছু বলার নেই, সুতরাং প্রশ্ন আমি বিশেষ কিছু করিনি। ঠিক, চলো। আচ্ছা, ঠিক। কবিতার শিরোনাম, আমাদের ভাতের হাঁড়ি খুব ছোট। কিছু শব্দের মায়া আমরা কখনো ছাড়তে পারি না। এইভাবে পৃথিবী ছোট হয়ে আসে ক্রমশ। কাকে কিভাবে তাড়িয়ে দিতে হয় আমরা জানি, কার নাম সারাদিন বাজবে কানে তাও জানা থাকে। এর বেশি শব্দ আমাদের শেখা নেই। চার দেওয়াল টপকালে ভালোবাসাকেও আর ধরা যায় না। তাই আমাদের ভাতের হাঁড়ি খুব ছোট। আমাদের ঘর বিছানা আমাদেরই মতো ছোট। আরেকটা পড়ছি। কবিতার নাম, ধূপ হয়ে পুড়েছ একদিন। ধূপকাঠি পুড়তে পুড়তে গোড়ায় এসে পৌঁছেছে। এইভাবে ছুটি হয়ে যায় একদিন। মশলা শেষ হয়ে গেলে আগুন ধোঁয়া কিছুই থাকে না।
গন্ধ যেমন ছড়াবে, ভক্তিও গড়াবে তেমনি। ঔষধি গুণ ভেতরে রেখে দিলে পুনর্জন্ম হবে বহু পরে। একদিন এইখানে দাঁড়িয়ে রঙিন এক পাখি তুমি দেখেছিলে, তারপর সেখানেই দাঁড়িয়ে মরে গেছো তখনই। বাজ পড়া কালো তাল গাছ হয়ে শুকিয়ে রেখেছো পাতা, ধূপ হয়ে পুড়েছো একদিন। গন্ধে পাখিরা এসেছিল দল বেঁধে। আজ অবশিষ্ট কাঠিটুকু দাঁড়িয়ে আছে, তলায় বিছানো আছে ছাই। বাহ, আর একটা পড়বে শক্তি? আরেকটা পড়বো? আচ্ছা, পড়ো। পড়ছি। হ্যাঁ। কবিতার নাম বিশুদ্ধ বাতাসের খোঁজে। বিশুদ্ধ বাতাসের খোঁজে সকলেই যেতে চায়, তারপর হলুদ পাতাদের দেখে ফিরে আসে ঘরে। দেখে উনুনে চায়ের জল ফুটছে কতকাল, চা পাতাদের মৃতদেহ রাখা আছে কৌটায়, আখ গাছের বাতাস জমে আছে বদ্ধ ঘরে। এরকম পানীয় যা শুধু আরাম এনে দেয়, যে বাতাস রাগ রোষ ভুলিয়ে দিয়ে ঘর ঠান্ডা রাখে, আমরা তাদের কাছে নতজানু হয়েছি প্রতিদিন। বাহ, অসামান্য। সন্দীপ মুখার্জি বলছেন অসামান্য। কবিতা খুব ভালো বোঝেন আমাদের সন্দীপ দা। তার বলতে দেখে যাক, শক্তির কবিতা আমারও যেহেতু ভালো লাগে, ওনাকে বলতে দেখলে ভালো লাগলো। সমীরণ, তোমার কবিতা শুনবো। সমীরণ শুনতে পাচ্ছ না? তাহলে আমরা হ্যাঁ, বলো বলো, শুনতে পাচ্ছি, বলো। পড়ো পড়ো, কবিতা পড়ো, কবিতা পড়ো। আর বলার কিছু নেই, কবিতা শোনার আছে। কটা? মাঝে অনেক কথা হয়ে গেছে, সেগুলো একদম নিস্তরঙ্গ করে দিয়ে কবিতা দিয়ে চাপা দিতে হবে। ঠিক। মেঘের তাড়া খাওয়া চাঁদ কিছুটা ঝাপসা, কিছুটা সংকেতে মগ্ন। জলের দাগ লেগে আছে গায়ে। উজান সীমান্তে এ কার প্রহরী? হাওয়া দিলে তাবড় তাবড় গাছের বদলে যায় পাতা। তুলে রাখা ছবি শব্দ গ্রহণ। পথে হাঁটা বড় দুর্দায়। সরাতে সরাতে কত শব্দ ভাঙে। সোজা ছবি কাত হয়ে পড়ে। বাড়িতে তুলে নিয়ে যাওয়া অপার্থিব রাখার মতো ঘর কোথায়? চাঁদ পুষে রাখা, তাও আবার না বেঁধে রেখে। ঘরময় চাঁদের গন্ধ। এই বর্ষাকালে না জানি কি সংক্রমণ ঘটে। আর পড়বো? সুকুমার দা, তোমার কথা শোনা যাচ্ছে না। সমীরণ, আরেকটা পড়ো। হ্যালো, আচ্ছা। আরেকটা কবিতা পড়ো। আর একবার ঘাড় ঘুরিয়ে দেখা। কেউ কেউ আকাশ, কেউ শালবনের ভিতর দিয়ে চলে যাওয়া ইলেকট্রিকের তার। কি ওত পেতে থাকে এখনো নিঃশব্দ। এখন যা সময়, ফুল ফুটবেই। সবুজে সবুজে ছয় লাভ দুপুর। গভীর রাস্তা পেরিয়ে ছায়া রোদের ঝাঁপাঝাঁপি। একটা গান ডানা ঝাপটে উড়ে গেল তার নিজের অদৃশ্যে। কেউ কেউ দাঁড়াতে পারে না, এত রৌদ্র। হাওয়ার উত্তম মধ্যম। শুনশান গাড়ি পাশ কাটিয়ে চলে যায়। আকাশ পাহাড় কত কিছু ভাঙাভাঙি।
গোটা গোটা দৃশ্য কত টুকরো, সাদা হলুদ কত প্রজাপতি ওড়ে, সবকিছু নিয়ে আর একবার বসে কথা বলা বেশ বাড়াবাড়ি। যা দেখা যায় এ এক অন্য পর্যায়, এক অন্য সুরেলা বিষণ্ণতা। ব্যাস, ঠিক আছে। বেশ, সমীরনের কবিতায় ফুল ফোটার কথা পেলাম, কিন্তু এখন যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সমীরন, তাতে আমার একটু অন্যরকম ভাবে বলতে ইচ্ছে করছে যে ফুল ফুটলেও এখন বসন্ত নয়। তো যাই হোক, আমরা এখন মলয়ের কবিতা শুনবো। মলয়, তুমি কবিতা শুনি। হ্যাঁ, অসম্পূর্ণ আত্মীয় রেখা এই সিরিজ থেকে পড়ছি। বিপ্লবদার অফিসে এসে শুয়েছি, সবংয়ের হালি এক কাঠির মাদুর পেতে মশারি টাঙিয়ে রাখা ছিল। বিপ্লবদার অফিসে এসে শুয়েছি, সবংয়ের হালি এক কাঠির মাদুর পেতে মশারি টাঙিয়ে রাখা ছিল। এই মাঝরাতে আমাকে নিচ থেকে তুলে এনে দুধ মেখে মুড়ি বেড়ে দিল যে ভাইটি, সবাই তাকে অপূর্ব নামে ডাকে। আর কোনো নামে ডাকা যেত কি প্রতাপ? অপূর্ব তখনও দাঁড়িয়ে আছে। যদি কিছু লাগে আমার, বলল, স্যারেরাও রাত করে ফেরেন মাঝে সাঝে। রোগ হলে মানুষ দ্বিতীয়বারের জন্য অপরাধী হয়, নিকটাত্মীয় রোগ হলে তৃতীয়বারের জন্য। সে সময় সে একটা আধকাটা গাছ, ঝটকা এলে সব পাতা ঝরে যাবে। এই ছেলেটির শীতল পাটির মতো চোখ, একে বলা যায় সারা দিনের কষ্টের কথা, মনোভার। এ কি স্বভাবতই এরকম, নাকি চাকরি চলে যাওয়ার ভয়ে নরম শীতল মেখে বসে আছে? অপূর্ব, আমি তোমার স্যারের বন্ধু নই, আমার 6 মহলা বাড়ি নেই, আমি বিষণ্ণ এক শহুরে গাছ, আকারে তোমার 6 গুণ। দেখো, আমি হাঁটু মুড়ে বসেছি শুধু তোমাকে অপূর্ব নামে ডাকবো বলে। আহা, কি সুন্দর, দারুণ। সুকুমার দা, হুম, আমরা এবার তাহলে চলে যাই, সময় তো এগিয়ে চলে। পায়েলি, তোমার কাছে আমরা কবিতা শুনি, তারপর শ্যামলের কাছ থেকে গিয়ে আমরা শেষ করবো আজ। হ্যাঁ। হ্যাঁ সুকুমার দা, তোমার কথার রেশ ধরেই বলি। তুমি হ্যাঁ, একটু বলো। আগে বললে যে ফুল ফুটলেও এখন বসন্ত নয়। আমি তেমনই একটি কবিতা রাখার চেষ্টা করছি আমার হুম। আজকের শেষ নিবেদন। কবিতাটির নাম রূপক কিংবা রূপকথারা। ডাকার জন্য তোমায় ডাকি বিষণ্ণতা, এখন আমরা বন্ধু কিংবা শত্রু শত্রু খেলতে পারি, আর উপরই রাখতে পারি কথার পৃষ্ঠে খোলাম কুচি। অন্ধ যার সব আলোর ফাঁকে, একলা ছিল একলা থাকে, তাদের মতো সঙ্গোপনে একটা দেশে একটু মাটি রাষ্ট্র নামের বুকের ওমে সেঁকতে পারি যথাযথ। হাঁটতে পারি একার মিছিল একার ভিতর সমস্বরে, খুব সজোরে খামচে তুলি সেলাম সাবুত হুকুম জারি। কেউ জানে না, কেউ জানেনি, একটা বুলেট ছিঁড়তে ছিঁড়তে একটা গোটা আবিশ্বকে গিলে খাচ্ছে। একটা নিটোল শস্য ক্ষেতের পেটের ওপর সেলাই করা খান দুচারে কাঁটা তারের রাষ্ট্রনীতি অসংবাদী ঝুলে থাকছে। এক বিকেলে একটা কিশোর বাঁশি এবং বেয়নেটের মাঝ বরাবর সাজিয়ে রাখছে তুলোর শরীর মর্জিবিহীন। একটা মেয়ে, একটা বাড়ি, তার দুহাতের পান সুপুরি, চুনসুরকের দেয়াল জুড়ে আঁকছিল সে ফুল পাখালি স্বয়ম্বরে বসন্ত দিনে। ওদের নাকি জাতক হতো, সোনার টিপে রূপোর টিপে খুব মানাতো চাঁদের শিশু। এই সামান্য নিয়ম মাফিক
এর চেয়ে বেশি খুব কিছু কি লিখতে আছে? প্রতিবাদে স্লোগান ফেরত, অসাবধানী, অসাবধানী, অসাবধানী। বাহ। শ্যামল, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? শ্যামলের ক্যামেরাটা সম্ভবত তুমি ইচ্ছাকৃতভাবে অফ করেছো কিনা বুঝতে পারছি না। শ্যামল, যদি তুমি আমাকে শুনতে পাচ্ছ তাহলে তুমি তোমার ক্যামেরা অপশনে গিয়ে অন করো। হ্যাঁ, বলো শ্যামল, এইবার কি আমার তোমার কিছু কথা শুনে শেষ করব, নাকি একটা গান দিয়ে শেষ করব, নাকি সামান্য কথা এবং একটা গান দিয়ে শেষ করব? হ্যাঁ, একটা গান দিয়ে শেষ করি। না না, গান দিয়ে শেষ করি। কথা অনেক হয়েছে, কবিতা খুব সুন্দর সুন্দর শুনলাম। এদের সকলের কবিতা আরো বিস্তারিত ভাবে আমাকে গ্রন্থে পড়তে হবে, এইভাবে ঠিক তৃপ্তি হলো না। নিশ্চয়ই সেই 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 শুরুয়াতটা আমরা আজকে এখানে করলাম, যারা যারা পড়িনি। ঠিক আছে, এভাবে একে অপরের সঙ্গে পরিচিত হয়ে অভিজিৎ দত্ত আমরা আরো ভালো বন্ধু হয়ে উঠবো। পড়তে সব- কোথা থেকে আওয়াজ আসছে বুঝতে পারছি না একটা। হ্যাঁ শ্যামল, হ্যাঁ, তাহলে একটা গান দিয়ে শেষ করি নাকি? হ্যাঁ ওকে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তোমার অরূপ মূর্তি খানি ফাল্গুনের আলোতে বসাই আনি, অরূপ মূর্তি খানি বাঁশরি বাজাই ললিত বসন্তে, সুদূর দিগন্তে বাঁশরি বাজাই ললিত বসন্তে, সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তব তরে, সোনার আভায় কাঁপে তব তরে, গানের তানের সেই উন্মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শ্যামল। আর সন্দীপ মুখার্জি লিখছেন সব কবিতা একেবারে নিজের, সব গান আমাদের নিজের। আমরা সত্যি একে অপরের সঙ্গে প্রাণে বেঁধে বেঁধে এইভাবে থাকবো। তোমরা আপনারা যারা আজকে এই অতিথি হয়ে আমাদের কাছে এসছো বা এসছেন, তাদের প্রত্যেকের কাছে পাখিরার তরফ থেকে
আমাদের সবার তরফ থেকে অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানাই। শুভরাত্রি। এবং বলি, যারা দেখলেন আজকে আমাদের অনুষ্ঠানটি, যারা শুনলেন আমাদের এই অনুষ্ঠানটি, যারা নানা রকম প্রশ্ন করে আমাদের সঙ্গে সংযুক্ত হলেন, তাদের কাছে অনেক কৃতজ্ঞতা। আর আমরা বিশ্বাস করি যারা শুনলেন দেখলেন তাদের কোনো কাজ নেই, তাদের কোনো রকমের কিচ্ছু নেই বলে আমাদের কাছে এসছেন, তো তবু তাদেরকে তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে এবং সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন।